আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি ইভা আলমাস কথাকুঞ্জ সাহিত্য পরিষদ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি কথাকুঞ্জের মূলনীতি। কথাকুঞ্জ সাহিত্য পরিষদ 28/6/2020 তারিখে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা আরিফ হোসেন, সভাপতি রাজেন দাস, পরিচালক দেবতোষ রায়, উপদেষ্টা কৃপা সরকার এবং এটির আবৃত্তি সম্পাদক আমাদের সবার পরিচিত ফাতেমা সুলতানা সুমি। 2070 জন সদস্য সংখ্যা নিয়ে এই সংগঠনটির অ্যাডমিন মডারেটর এর সংখ্যা হচ্ছে 16 জন। প্রতিদিন পোস্টকৃত কবিতা হতে বিচারক প্যানেল কর্তৃক 7টি কবিতা সেরা করা হয় এবং সম্মাননা সনদ দেওয়া হয়। সাপ্তাহিক প্রতিযোগিতায় সেরা 7 করা হয়। সাপ্তাহিক পাঠক পাঠিকার সম্মাননা সনদ প্রদান করা হয়। অনেক গুণী এবং প্রখ্যাত কবি, সাহিত্যিক, আবৃত্তিকার এর সক্রিয় সদস্য। গ্রুপে নিয়মিত লাইভ অনুষ্ঠান হয় এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরের কাছের দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি সবাই এই শীতের আমেজে ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো থাকুন আমাদের সাথে। আমরা কিছুক্ষণ আপনাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমাদের সাথে আছেন এমন 3 জন গুণী ব্যক্তি যাদেরকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। আমি পরিচয় করিয়ে দিতে গেলে বরং কম হবে। আপনারাই দেখে নিন কারা। আছেন আমার সাথে দেশ সেরা আবৃত্তিকার এবং এ সময়ের ক্রিজ মিস্টার রাহিম আজিমুল। আজিমুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে কাছে পেয়ে। আশা করছি এই সময়টুকু আমরা যতটুকু থাকবো কবিতায়, গানে আমরা আনন্দ পাবো এবং আনন্দ দেব। তো ইনশাআল্লাহ। আমি শুরুতেই আপনার কাছে একটি কবিতার আবদার করতে চাই। সেই কবিতার আগে আপনি অবশ্যই আপনার বেড়ে ওঠার গল্পটুকু দর্শকদের জন্য সাথে শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ। আমি রাহিম আজিমুল। আমার প্রতিষ্ঠিত একটি মাল্টিমিডিয়া স্টুডিও এবং প্রচার মাধ্যম রয়েছে, যেটাকে আমরা ভয়েস মাল্টিমিডিয়া হিসাবেই আপনারা চিনে থাকেন। আমি এই ভয়েস মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা। আমাদের এখানে গান, কবিতা, গজল আর নিয়মিত আবৃত্তি ধারণ করা হয় এবং এগুলো প্রকাশ বা অনলাইনে মাধ্যমে আপনাদের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটি গত 4 বছর ধরে অবিরত করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ভয়েস মাল্টিমিডিয়া থেকে প্রায় 5,000 ভিডিও প্রকাশ হয়েছে। আর আমার বেড়ে ওঠা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ওসমানপুর গ্রামের ছেলে আমি। আমার খুব ছোটবেলা থেকেই সাহিত্য বা কবিতা এগুলো খুব ভালো লাগতো, গান এগুলো ভালো লাগতো। আমি স্কুল জীবনে আমার পড়াশোনার পাশাপাশি আমি এগুলোর চর্চা করেছি এবং বেশ কিছু ওস্তাদের সংস্পর্শে এসেছি। এরপরে আমি পড়াশোনা শেষ করেছি বাংলা মিডিয়ামে, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বাংলা সাহিত্যের উপর মাস্টার্স করেছি। তারপরে ঢাকাতে আসা। একসময় চাকরি করেছি কিছুকাল, তবে সেটি ভালো লাগেনি। পরবর্তীতে আমি নিজেই এই প্রতিষ্ঠান চালু করেছি, অর্থাৎ ভয়েস মাল্টিমিডিয়া, এবং এখানেই এখন আমার কর্মজীবন। আমি নিয়মিত আবৃত্তি চর্চা চালিয়ে যাচ্ছি। একই সাথে আমরা বেশ
বেশ কয়েকজনকে নিয়েই মূলত আমাদের এই প্রতিষ্ঠানটি চলছে। তার ভিতরে আমাদের অন্যতম আজকের লাইভে আমার সাথে থাকছেন যিনি ফাতেমা সুলতানা সুমি। উনি আমার সাথে আছেন আমার ভয়েস মাল্টিমিডিয়ার অন্যতম একজন ব্যক্তিত্ব। আজকে আহ, তার কবিতা তো শুনবই, অসাধারণ তিনি আবৃত্তি করেন। আর আমাদের সকলের ভালো লাগা মানুষটি ইভা আলমাস আপু আছেন। আজ অনেক কবিতা হবে, সাথে আমরা গানও শুনব। আমরা এখন আমাদের প্রিয় সঞ্চালকের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ আজিমুল ভাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের সাথে আরেকজন জুয়েল জয়েন করেছেন। আর কেউ নয়, ফাতেমা সুলতানা সুমি। তাকে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই, তবুও রাহিম আজিমুল ভাই ওনার পরিচয়টা দিয়েছেন, আমিও না হয় একটু বলে দিই। বর্তমানে যে কজন নারী আবৃত্তিকার আছেন তাদের মধ্যে অবশ্যই ক্রেজ এবং অনলাইনে এখন একেবারেই পরিচিত এবং আমাদের স্বজন ফাতেমা সুলতানা সুমি। সুমি, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আর আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো তোমার পরিচয়টা তুমি নিজেই একটু দিয়ে দাও, তোমার বেড়ে ওঠার গল্পটা আমার দর্শকরা একটু জানো। আমি তো এখন আসলে আবৃত্তি শিল্পী হিসাবেই সবাই চেনে। তো আমি একদম ছোটবেলা থেকেই আসলে আবৃত্তি করি। কিন্তু আমার ছোটবেলায় কখনো ইচ্ছে ছিল না যে বড় হয়ে আবৃত্তি শিল্পী হব বা এটা আমার পেশা হবে, এরকম কিছু না। ভেবেছিলাম আমি সবসময় মানে স্কুলে যখন তুমি বড় হয়ে কি হতে চাও এমন কিছু লেখা হতো, তখন আমি সবসময় লিখতাম যে আমি বড় হয়ে শিক্ষক হতে চাই বা লেকচারার হতে চাই এরকম। কিন্তু পরবর্তী লাইফে যেটা আসলে দেখলাম বিয়ের পরে আসলে ২ টা জিনিস আসলে করা যায় না। যে আমি একটা কলেজেও আছি, আবার আরেকটা জিনিসও পেশা হিসাবে নিবো, তাহলে আসলে সংসারটা তো দেখতে হবে। তো সেজন্য আমি যখন দেখলাম যে আবৃত্তিটা পেশা হিসাবে মোটামুটি ভালো করছি, আমাকে লোকজন আমার আবৃত্তি পছন্দ করছে, তখন আসলে আমি কলেজের চাকরিটা ছেড়ে দেই। সেটা সব দিক থেকেই যেন সুন্দরভাবে আমি করতে পারি। আসলে ২ দিকে দৌড়াদৌড়ি করলে আসলে দুটো গুছিয়ে করা যাচ্ছিল না। যার জন্য আমি ভাবলাম যে সুন্দর করে করার জন্য সংসারটাও গুছিয়ে করি, আবৃত্তিটাও সময় দিয়ে করি। এজন্যই আসলে ছেড়ে দেয়া। এই তো মোটামুটি আমার সম্পর্কে এইটুকুই। ভাই আমি রিয়েল আমি কি করব, লাভটা কি আমরা করব? আগে এখন পৌঁছাই নাই, রাস্তায় এক জায়গায় নেমে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আমি আছি কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণ পর পর ঢুকবো আর কি। মানে আপনারা ওরিড হবেন না যে আমি হারিয়ে গেছি। আমি হারিয়ে গেলেও মনে করবেন যে কিছুক্ষণের মধ্যে আমি আবার ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তোরা আইলে দুইজন প্লেট দিল তিনটাকে। সুর ভাই বোধহয় কোনো প্রোগ্রামে আছেন। ভাই, আমরা কি আপনাকে পাবো? হ্যাঁ, শুরু করেন। আমাকে কিছু বলছেন? আমাদের লাইভ কিন্তু চলছে ভাইয়া, চলছে লাইভ। আছে, আমি সাথে আছি, অসুবিধা নেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন ঝড়ের গতিতে আমাদের সাথে খালের তেজ, খালের ঝড়, খালের ছায়া, খালের রৌদ্র এবং ছায়া। ভাইয়া অন্য লাইটটা মিউট করুন, মিউট না করলে আমি চলে এসেছি দূরে। ভাইয়া ওই লাইনটা আপনি মিউট করে দিন। ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অত্যন্ত ব্যস্ত একজন মানুষ, আপনাকে পাওয়া খুব মুশকিল। যা হোক, আমাদের সৌভাগ্য আমরা পেয়ে গেছি। তো
সোহেল ভাই, আপনার বেড়ে ওঠার গল্পটা আমরা একটু শুনি। আমি বুঝতে পারিনি, আমি কি মাইক্রোফোন অফ করব না কিছু বলবো কোনটা? আপনি কথা বলবেন, কিন্তু আপনার আরেকটা আছে, আপনি আরো কোথাও আছেন মেবি, সেই লাইনটা আপনি অফ করে দিন। ওকে, ঠিক আছে, আমি সামান্য কথা বলেই আমি মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি। কথা কুঞ্জ সাহিত্য পরিষদের আজকের যে আয়োজন, দুজন বাচিক শিল্পী রয়েছেন, ফাতেমা সুলতানা সুমি এবং রাহিম আজিমুল, আমার অত্যন্ত প্রিয় মানুষ, এবং তাদের এক কণ্ঠের যে ফিউশন সেটি আমাকে খুব টানে, আমি খুব পছন্দ করি, এবং তাদের কবিতা আবৃত্তিতে একটা অন্য রকমের ব্যঞ্জনা আছে যা পাঠকের হৃদয় কাড়ে। এবং তারা এমন কবিদের কবিতা পাঠ করেন যাদের কবিতা সাধারণত প্রতিষ্ঠিত আবৃত্তিকাররা পাঠ করেন না, কিন্তু এইখানেই কিন্তু আলাদা বৈশিষ্ট্য অধিকারী রাহিম আজিমুল এবং ফাতেমা সুলতানা সুমি। তাদের কবিতাকে পাঠকের দরজায় পৌঁছে দেওয়া এবং শৈল্পিক উচ্চারণের মাধ্যমে কবিতার ভাব এবং কবিতার যে ভাবনা সেটিকে সঠিকভাবে উপস্থাপন করার যে বিষয়টি তারা রপ্ত করেছেন সেটিকে আমি সাধুবাদ জানাই। এবং আমি আজকে তাদের আবৃত্তি শুনবো, আমি আছি, তাদের আবৃত্তি শুনবো। ধন্যবাদ। ইভা আলমাস অত্যন্ত প্রাজ্ঞ একজন কবি এবং আমাদের দীর্ঘদিন আমাদের একসাথে পথ চলা, সুতরাং আমি তার উপস্থাপনও এনজয় করতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সোহেল ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আছেন আমাদের সাথে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এমন তিনজন মানুষ নিয়ে আমরা আজকে আসর জমিয়েছি, আশা করছি আমাদের দর্শক শ্রোতারা দারুণভাবে উপভোগ করবেন। তো আমি প্রথমেই চলে যেতে চাই রাহিম আজিমুল ভাইয়ের কাছে। ভাই, প্রথম কবিতা কি হবে? আমরা যেহেতু আজকে একটি অনলাইন গ্রুপের মাধ্যমে আমরা সরাসরি সকলের সাথে যুক্ত হয়েছি, কথাকুঞ্জ সাহিত্য পরিষদ। আমি কথাকুঞ্জ সাহিত্য পরিষদের অনেক সদস্যর কবিতা আবৃত্তি করব, সাথে আমাদের ভালো লাগা কিছু কবিতাও পড়ব। আশা করি সকলের ভালো লাগবে বলে আমি আশাবাদী। আমি প্রথমেই কথাকুঞ্জ সাহিত্য পরিষদের সদস্যদের মধ্য থেকে কয়েকজনের কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। জি। আমি প্রথমে যার কবিতা পড়ছি, আরিফ হোসেনের কবিতা স্বার্থপর জীবন। কতদিন পার হয়ে গেল আমি কাঁদিনি, আমার স্বপ্নগুলো এখন চোখ ঝাপসা করে না। সবগুলো রাত প্রায় নির্ঘুম কাটিয়ে দিই। ব্যস্ততা আমাকে সবার কাছ থেকে দূরে নিয়ে যায়। আমি আজ একা, দিগ্ভ্রান্ত। এখন আপন মানুষদের আর আপন মনে হয় না। হাজার চেষ্টা করেও আর আপন হতে পারি না। আমার ভুল বোঝাবুঝির লড়াই যেন শেষ হয় না, তাই নিজ থেকে হেরে যেতে চাই। ক্ষণিকের জেতার মধ্যে কোনো স্বাদ নেই। আমার ভালোবাসাতে ইচ্ছে করে না কাউকেই। ভালোবাসার চেয়ে অর্থ প্রয়োজন অনেক বেশি। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু হাহাকার দেবার শক্তি ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। জীবন তো একতরফা চলে না। স্বার্থপরতা আজ খুবলে খাচ্ছে নিজেকে। কষ্ট দিতেই যেন সবার আনন্দ, কারো আনন্দ মাটি করতেও ইচ্ছে করে না। জীবন যাক না এভাবে কেটে, কারো কারো জন্ম তো শুধু
দেবার আর কষ্ট সইবার। ধন্যবাদ। চমৎকার। আরিফ হোসেন কথাকুঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা। একদম অল্প বয়স, ছোট ছেলে, কিন্তু লেখার ভার অনেক বেশি। অনেক ধন্যবাদ। দোয়া করি আরিফ অনেক বড় হোক। তো এরপর আমি সুমির কাছে যেতে চাই। সুমি কি করবে? কার কবিতা নিয়ে তুমি শুরু করতে চাও? আমি শুরু করতে চাই আজকের অনুষ্ঠানের সঞ্চালক আপু ইভা আলমাস আপুর একটি কবিতা দিয়ে শুরু করতে চাই। পরবর্তীতে আমি অন্যদের সবার কবিতা পড়ব। আমরা মনে হয় সুমির সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেল। ফিরে আসবে নিশ্চয়ই। ততক্ষণে আমি সোহেল ভাইয়ের কাছে যেতে চাই। ভাইয়া শুনছেন তো? হ্যালো সোহেল ভাই। মিউট আছে, মিউট। হ্যাঁ, আচ্ছা। আমি যেহেতু সুমিয়া আউট হয়ে গেছে, আমি একটি কবিতা পাঠ করি, কারণ আমি একটি প্রোগ্রামে, সেখানে কখন সুযোগ হয় আমি জানি না। আমার এই সেটাই। গতকাল কক্সবাজারে সূর্য অস্ত দেখতে দেখতে হঠাৎ একটি ভাবলাম একটি কবিতা লিখি। তো সেখান থেকে আমার লেখা। বৃষ্টির মতো সৈকতের প্রবঞ্চনায় একাকিত্বের আগুন, খুলে দেখি নোনা হাওয়ার ঘুমটা, আঁতকে উঠি রংতুলির আঁচড়ে, সমুদ্রের মুখোমুখি যাপিত জীবন, লাল কাকড়ার পিঠে হই সওয়ার, ডুবতেই বেওয়ারিশ বালিয়াড়িতে। আছড়ে পড়া এক একটা ঢেউ তুমি ময়, কানে কানে অতীত যেন কি কথা কয়। আমি রোদ চশমায় ঢাকি চোখ, কষ্টগুলো রাখি ঝিনুক খোলসে। সমুদ্রের গর্জনে বিরহ নুপুর, ততক্ষণে প্রেম বন্দি পৃথিবীর গল্প। চায়ের কাপে চিনিবিহীন জীবন, উড়ন্ত উড়নায় ক্ষত বিক্ষত নক্ষত্র, নোলকে ঝুলে ডুবন্ত সূর্যের আবির, সম্পর্কের ক্যানভাসে ততক্ষণে চৌচি, খসে যাওয়া শার্টের বোতাম, সেমিজের হুক, বিদ্রোহী হয়ে উঠে এলোমেলো বিছানায়, কুচকানো পায়জামা বেলকনিতে রৌদ্র খুঁজে, এবার হয়তোবা দুর্ভাবনার মৃত্যু হবে। জমাট বদ্ধ মেঘপুঞ্জে তোমাকে রেখেছিলাম, আর তুমি বৃষ্টির মতো আমাকে ছড়িয়ে দিলে। জমাট বদ্ধ মেঘপুঞ্জে তোমাকে রেখেছিলাম, আর তুমি বৃষ্টির মতো আমাকে ছড়িয়ে দিলে। এটি লিখেছিলাম কালকে। ধন্যবাদ। বলেন। খুব সুন্দর হয়েছে সোহেল ভাই। আসলে আপনার লেখাগুলো একটু অন্য ধাঁচের হয়, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। তো আমি আজিম ভাইয়ের কাছে যাওয়ার আগে, আজিম ভাই আমরা একটু কমেন্টসের দিকে যাই। অবশ্যই, অবশ্যই। অনেক ধন্যবাদ। আমাদের এখানে অ্যাকচুয়ালি অনেক কমেন্টস চলে এসেছে। অনেকে আমাদের সাথে জয়েন করেছেন। এটি আমাদের জন্য বিরাট একটি পাওয়া। তো আমি একটু বলতে চাই যে আমাদের সাথে প্রিয়াঙ্কা নিয়োগী আছেন। নিয়োগী স্বাগতম জানিয়েছেন কবিদের। কৃপা সরকার আছেন, কথাকুঞ্জ সাহিত্য পরিষদের উপদেষ্টা। ওয়েলকাম টু কথাকুঞ্জ সাহিত্য পরিষদ গ্রুপ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা নিয়োগী আছেন, তিনি কথা অভিনন্দন জানিয়েছেন। অ্যাডভোকেট সঞ্জয় কুমার আছেন, তারপরে আছেন কৃষ্ণ কুমার বর্মন, কৃপা সরকার, আরিফ হোসেন মুন্না, অ্যাডভোকেট সঞ্জয় কুমার পাল, অরুণ কুমার দাস। আপনার আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রিয়াঙ্কা নিয়োগী বলছেন, অতিথি সহ সকল উপস্থিত দর্শককে জানাই ধন্যবাদ। জি, আমরাও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের
কথা শুনছেন, আমাদের কবিতা শুনছেন। সাথে থাকুন প্রিয়জনেরা। জুবেদা ইসলাম আছেন, তারপরে আরো আছেন দেবাশিস দেবাতুষ রায় আছেন, ফজলুল হক খান কমল আছেন। অনেকেই আছেন আরো। আমি সবারই পড়তে পারছি না। রাজেন দাস আছেন, বিশ্বজিৎ আছেন, আরিফ আছেন। আ তো আমরা আবার কমেন্টের দিকে যাব। আমি যেতে চাচ্ছি আজিম ভাইয়ের কাছে। আজিম ভাই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে আপনি পাচ্ছি। আপনি কবিতা আবৃত্তি করুন প্লিজ। কবিতার শিরোনাম ভালোবাসার কষ্ট, রচনায় রাজেন দাস। ভালোবেসে যদি এত কষ্ট পেতে হয়, তাহলে ভালোবেসে কি হলো? শুধু যন্ত্রণা আর গঞ্জনা ভরে তুলবে কেন? জীবনকে প্রতিষ্ঠিত করে পারো না ভালোবাসতে? তবে আর আমাকে এত কষ্টে তোমার দিকে চেয়ে থাকতেই হতো না। প্রেম তরি নিয়ে যদি প্রেম ভেবে বসে থাকো, তাহলে এ প্রেমে কি আমার কি হবে? আমাকে যদি বাসর ঘরে নিয়ে সুখ না দিয়ে দুঃখের ডালা সাজাও, তাতে আসবে লাঞ্ছনা, গঞ্জনা আর অপবাদ। এটাকে তো প্রেম বলে না। আমাকে ভালোবেসে যদি তুমি খুব কষ্ট পাও, তবে আর কোনোদিন ভালোবাসতে এসো না। ভালোবাসা নামক শব্দটি আর কখনো উচ্চারণ করবে না। আমাকে ভালোবাসবে না। মানুষকেও ভালোবেসে কষ্ট দিও না, কষ্ট দিও না। ধন্যবাদ। চমৎকার! অসাধারণ! আসলে যারা কবি তারা যখন কবিতাটি লিখেন, তারা হয়তো বুঝতেও পারেন না যে কি লিখেছেন। যখন এই কবিতাটি কারো কণ্ঠে প্রাণ পায়, যখন আবৃত্তিকার সেই কবিতাটি কণ্ঠে ধারণ করে হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে আ কবিতাটি আ আবৃত্তি করেন, তখন বোঝা যায় যে আসলে এটি কি হয়েছে। তো রাজেন দাসকে আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব চমৎকার একটি কবিতা উনি সিলেক্ট করেছেন। উনার সিলেকশন চমৎকার। আর আজিম ভাইকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো। চমৎকার কণ্ঠে, চমৎকার তার পরিবেশনা। অনেক ধন্যবাদ ভাইয়া। আমি সোহেল ভাইয়ের কাছে যাচ্ছি। ধন্যবাদ। আমি একটি যেহেতু আপনারা জানেন যে হঠাৎ করে দেশে যেন ধর্ষকের সংখ্যা বেড়ে গেছে। আমাদের নারীত্বের প্রতি অবমাননা, আমাদের এই যে স্বাধীনতার মূল্যবোধের প্রতি অবমাননা, এবং আমরা যে জন্য দেশটিকে স্বাধীন করেছিলাম, যাদের আত্মত্যাগে দেশের লাল সবুজের পতাকা বয়ে বেড়াচ্ছি বুকে, সেটির সম্মান আমরা কতটুকু রাখতে পেরেছি, সেটিকে নিয়ে আমার একটি কবিতা আমি লিখেছিলাম ডিসেম্বরের 22 তারিখে, মানে আমার জন্মদিনের ঠিক আগের দিন। আমি সেটি পাঠ করছি। ধর্ষক অস্তিত্বের ঘাতক, নিগৃহীতার ক্ষরণ বুঝে ধর্ষকের কদর্যতা কতটা বীভৎস। উদ্যত শীর্ণে পাশবিকতা সভ্যতাকে টেনে হিঁচড়ে কোথায় নামায়। মাতৃভাষার মুক্তির জন্য বিসর্জনে যে জাতি করেনি কার্পণ্য, ভেঙেছে বর্ণমালার পরাধীনতা, সে জাতির গৌরবে কে বিষ বৃক্ষ ফলায়। যার বুকে 30 লক্ষ রক্ত নদী, চোখে মুক্তি যুদ্ধের উত্তাল রণাঙ্গন, সে মাটির জরায়ু ছিঁড়ে ধর্ষক কেন কামনার লালা নির্বিঘ্নে ঝরায়। অধিকারের দেহে মারে ছুরি, সংঘাতে সাজায় আবেগের প্রাঙ্গণ, কুলাঙ্গার ধর্ষক অস্তিত্বের ঘাতক, হাজার বছরের সংস্কৃতি উড়ায় ধুলায়। অধিকার আদায়ের রাজপথে এভাবে নিশ্চুপ হয়ে থেকো না।
প্রতিবাদ মঞ্চের মাইক্রোফোন অর্জনের ইতিহাস শুনিয়ে দাও, জানিয়ে দাও এর সমাধান কোথায়। যাদের চোখ ঐশাচিক চশমা, তাদের জন্য রাখা দেশপ্রেমের আয়না, নির্মল আলোয় পশুত্বের অবগাহন এক অশনি সংকেত। জানিয়ে দাও মৃত্যু দূত এখন প্রতিশোধের উন্মাদনায়। জানিয়ে দাও মৃত্যু দূত এখন প্রতিশোধের উন্মাদনায়। ধন্যবাদ। এটি ছিল আমার পরিবেশনা। আমি আরেকটি কবিতা পড়ে, কারণ আমি একটু ঢুকবো, তারপরে আমি আবার ঢুকবো, আমি আরেকটি পড়ি। এটি আমি আমি তো আসলে সাধারণত কবিতা লিখলেই বিরহ দ্রোহ চলে আসে, একটু রসবোধ দিতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত সেখানে পারিনি। কবিতাটা আমি আরেকবার পড়েছিলাম, সম্ভবত ইভা আলমাস আপু শুনেছেন, তারপর আমি পড়ছি। ভালোবাসার প্যারা। গিন্নির খবরদারি একদম মন্দ না, ভালোবাসার প্যারা এক যন্ত্রণা। কেঁদে কেটে নিজেরটা 16 আনা ঠিক, আমিও চাই একাত্তু খোঁজ খবর নিক। এই ধরুন সকালে গোসল সেরে বেরিয়েছি, অমনি দেখছে কতটা ফিটফাট হয়েছি। কি যে শেভ করো, মুখ এদিকে ঘোরাও, তোমাকে নিয়ে আর পারি না, যাও যাও আবার রেজার চালাও। এই দেখি টায়ের নটটা ডান দিকে বাঁকা, না এভাবে তোমার সাথে যায় না থাকা। কাছে এসে ঠোঁট বাঁকিয়ে বুকে হাত রেখে ব্লেজার পরিয়ে সৌন্দর্যের নতুন গল্প ফাঁদো। দুপুরে ঠিকঠাক খেও, ছুটির পর আড্ডা মেরো না, কাঁচামরিচ আর ধনেপাতা আনতে কিন্তু ভুলবে না। আমি হেসে উঠতেই জ্বলে উঠলো, মায়াবী মুখে যেন খই ফুটলো। দেখো প্রতিদিন অনেক কথা জানছি, আমি বলে পুরার সংসার টানছি। মাসিক বাজারে 1 হাত লম্বা ফর্দ, দেখেই চোখ কপালে মানিব্যাগ স্তব্ধ। বুঝিয়ে সুঝিয়ে গিন্নিকে পাঠায়, এভাবেই স্বল্প বেতনের অর্থ বাঁচায়। আমাকে একা ফেলে যখন বাপের বাড়ি যায়, হয়ে পড়ি 4 দেয়ালে একেবারে নিরুপায়। প্রতিদিন বিলম্বে কর্মক্ষেত্রে পৌঁছায়, যাই খুঁজি তাই শুধু নাই নাই নাই। রেস্তোরাঁর খাবার আর মুখে রোচে না, বকা ঝকা না শুনলে ঘরে মন বসে না। বিছানাটা খালি সংসার মানেই জোড়াতালি, খুনসুটির উল্টো পিঠে আজন্মের মিতালি। এসো ভুলি কষ্টের সাথে গলাগলি, দাম্পত্যের কথা বলি। এসো ভুলি কষ্টের সাথে গলাগলি, দাম্পত্যের কথা বলি। এঁকে যাই আকাশের সামিয়ানায় জীবনের পদাবলী, সুখে দুঃখে পাশে থাকার নামই সংসার। দুজনার প্রেম ঘুচে দেব অন্ধকার, দুজনার প্রেমে ঘুচে দেব অন্ধকার। ধন্যবাদ। আমি আবার ফিরে আসব, অনুষ্ঠানটি চলতে থাকুক। সোহেল ভাই, এটা কিন্তু প্রেমের কবিতা হয়নি, এটা অভিযোগের কবিতা হয়ে গেছে। না, আমি তো প্রেমের আমরা কবিতা না আপনার কাছে বলছি, প্রেমের কবিতা শুনবো, আপনি আমার ঘুরে জীবনে তো আসুন। প্রেম নেই, সাথে কারণ আমার সাথে জীবনে প্রেম অবশ্যই নেই, কারণ প্রেমের কবিতা নিয়ে আসবেন। না হতে পারে হয়তো প্রেমকে আমি চিনি না, সেটা হতে পারে, প্রেমের রং হয়তো আমি জানি না, সেটা হতে পারে। রায় মাজিমুল যাই খুব হোক, আমরা আপনার আসছে। কাছে প্রেমের কবিতা শুনবো। আচ্ছা, আমরা অন্য পরিবেশনায় যাই। আমাদের আমরা ফাতেমা সুলতানা সুমিকে সুমি পেয়েছি। এসেছে। হ্যাঁ, আমি জি, দুঃখিত, আমরা সুমিকে নেট পেয়ে গেছি। সমস্যার জন্য চলে গিয়েছিলাম, আবার আসতে পারলাম আর কি, আল্লাহর রহমতে। তো কবিতাটা পড়ি কথা না বলে। সূর্য তোমায় ভালোবাসে, তাই তো তোমার শরীর জুড়ে উত্তাপের মাতামাতি। দক্ষিণা বাতাসেরও প্রবল আকর্ষণ তোমার প্রতি।
মিষ্টি ঘ্রাণ ঘিরে থাকে তোমার চারদিক। আর সমুদ্র স্নান, সে তো তোমার আজন্মের তৃষ্ণা। কি এক অমোঘ টান ওই সমুদ্রকে ঘিরে। তাই তো বুকের তলানিতে খানিকটা প্রেম আজও জমা আছে তোমার জন্য, আজও জমা আছে আমার জন্য। জ্যোৎস্নার নরম আলো বালিয়াড়ি, তোমার চোখে ঘর বাঁধার স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে বলেই তো তুমি আমার মনে বসত গড়েছ। কতটা কাঙ্ক্ষিত তুমি ভাবতে পারো। যদি হারিয়ে যাও কখনো, আমি সূর্য হারাবো, সমুদ্র, দক্ষিণ হাওয়া, জ্যোৎস্নার রাত, সবকিছু থেকে বঞ্চিত হব, নিজস্বতা হারাবো আমার। সুন্দর একটি কবিতা। আর এই কবিতার সাথে আমি ইভা আপু এবং ইভা মানে ভাইয়ার ছবি দেখেছিলাম, হ্যাঁ, যার জন্য এই কবিতাটা আমাকে বেশি উদ্বুদ্ধ করেছিল আবৃত্তি করার জন্য আর কি। আপনাদের খুব সুন্দর একটি রোমান্টিক ছবি ছিল কবিতাটার সাথে। সম্ভবত অনলাইন থেকে ইভা আপু চলে গেছেন। রাজীবন ভাই, আপনি আবৃত্তি করেন। আপু বলুন, আপনি কথা বলুন। ফাতেমা সুলতানা সুমির কবিতা শেষ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা আজকের অনুষ্ঠান দেখছেন, হ্যাঁ, একটু নেট সমস্যা হচ্ছে। সবসময়ই আমাকে নেট জানায়। তো আমি চাইবো, যেহেতু আমরা সুমির কণ্ঠে তেমন কোনো কবিতা শুনিনি, সুমি আমাদের আরেকটা কবিতা শোনাব, আমি এটাই চাইবো। ঠিক তারপরে আছে, আমরা রাহিম ভাইয়ের কাছে যাব। আবৃত্তি করছি। আমাদের গ্রুপের একজন কবিতা দিয়েছেন, রোহান। তোমার প্রস্থানের পর। তোমার প্রস্থানের পর আমি কি যেন একটা হারিয়ে ফেলেছি চিরতরে। তবু আপন অনুসন্ধানী চোখে আমি হন্যে হয়ে খুঁজেছি সেথায়, খুঁজেছি তোমার ফুল তোলা নকশি কাঁথায়। কোথাও তোমার গন্ধ মেলেনি, আমি তো হারিয়ে ফেলেছি তাকে। সমস্ত সুখে দুঃখে বিষণ্ণতার পাশে পেয়েছি যাকে। আমি ভুভুক্ষ প্রাণীর মতো ৭ সাগর জমিনে করেছি তোমার অন্বেষণ। সমুদ্রের জলে কেবল ভেসে আসে তোমার গায়ের রং। দিবারাত্রির একের পর এক তুমি হারিয়ে গিয়েছো কোথায়? তুমি হারিয়ে গিয়েছো অজানায়, হারিয়ে গিয়েছো দূরে, যেমন কোথাও কেউ হারালে কেউ না ফেরে। ভাবু বোধহয় আবার নেটের সমস্যার জন্য চলে গেছেন, আমরা একটু অপেক্ষা করি। চলে এসেছি। আজিব ভাই, আমি যদি হারিয়ে যাই আপনারা চালিয়ে নেবেন। নেট কিন্তু সবসময় আমাকে ইয়ে করে, ডিস্টার্ব করে। তো খুব ভালো হয়েছে। আমাদের কাছে ইলিয়াস ঘরমী ভাই একটি কবিতা দিয়েছিলেন, সেটি আমি কিন্তু দুজনের কাছেই পৌঁছে দিয়েছি। তো আমি পড়ব। যেকোনো একজন, জি, আমি পড়ব থ্যাংক এটা। ইউ। আমরা একটু কমেন্টের দিকে যাই। অনেকে আছেন। উত্তম দত্ত আছেন, বলেছেন খুব ভালো লাগছে। রাকিবুজ্জামান সাদ আছেন, বলেছেন অসাধারণ আবৃত্তি। কাকে বলেছেন আমি ঠিক জানি না, তবে তিনজনই সমানে সমান। আমি তিনজনকে ভাগ করে দিয়ে দিলাম। দেবতোষ রায় বলেছেন দারুণ আবৃত্তি। আরিফ হাসান বলছেন শুভকামনা রইল কবিদের জন্য। ধন্যবাদ ভাইয়া, সাথে থাকুন। ইলিয়াস ঘরবী বলছেন অসাধারণ আবৃত্তি ম্যাম। সুমির ভাগে চলে গেছে। ইলিয়াস ঘরমী কবিতা দিয়েছেন বাঙালির মতো প্রেম আছে কার। আপনি নিশ্চয়ই ভাইয়া শুনেছেন যে রাহিম ভাই কবিতাটি আবৃত্তি করবেন, আপনি সাথে থাকুন। চৈতন্য বিশ্বাস
শুভকামনা কবিতায় আমার সালাম ও শ্রদ্ধা নমস্কার আমি পৌঁছে দিলাম। ফজলুল হক আছেন, ফজলুল হক কামাল হাত দিয়েছেন, খুশি হয়েছেন সেটাই বোঝাচ্ছেন। আরিফ হাসান বলছেন নেট সমস্যা, ইয়েস। মোজাম্মেল হক বলছেন সঞ্চালিকা সহ অতিথিদের অজস্র ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ ভাইয়া, সাথে থাকুন, ভালো লাগছে। চৈতন্য বিশ্বাস আছেন, কৃপা সরকার আছেন। চৈতন্য বিশ্বাস বলেছে একটি কবিতা দিয়েছেন, আমি কবিতাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কৃপা সরকার আছেন, অ্যাডভোকেট সঞ্জয় কুমার পাল আছেন, সুললিত কণ্ঠের আবৃত্তি শুনে উনি আপ্লুত হয়েছেন। সাথে থাকুন, আমাদের সাথে আরো কবিতা আছে এবং আরো আবৃত্তি আছে। নিশ্চয়ই সেই আবৃত্তি শুনেও আপনি আরো আপ্লুত হবেন ইনশাল্লাহ। আমি যাচ্ছি আজিম ভাইয়ের কাছে। আজিম ভাই। ধন্যবাদ। আমি এখন আমাদের কিছুক্ষণ আগে কমেন্টস করেছেন মোজাম্মেল হক, উনি বেশ ভালো লেখেন, প্রবাসী কবি। তার একটি বিরহের কবিতা কণ্ঠে নিচ্ছি। কবিতার শিরোনাম তুমি বিহীন। নিঝুম রাত, নিস্তব্ধ পৃথিবী, ঘোর কালো আধারে আমি একা, কেউ পাশে নেই এমন যে ভালোবেসে জ্বালাবে প্রদীপ শিখা। তোমার ছলনার প্রেমে বিভোর হয়ে আজ আমি অন্ধকারে দিশাহীন, নির্ঘুম নয়নে রাত কাটে একাকী, দু চোখে স্বপ্নবিহীন। বলি কথা দূর আকাশের নিভু নিভু নক্ষত্রের সাথে, নিষ্ঠুর অতীতে স্মৃতিগুলো ভেসে বেড়ায় নিদ্রাহীন নয়নে গভীর রাতে। কখনো ছুটে চলে উল্কাপিণ্ড, চোখের পলকে হয়ে যায় অদৃশ্য। তুমি চলে গেছো ঠিক উল্কার বেগে, কখনো ভাবিনি দেখতে হবে এমন দৃশ্য। কখনো ডেকে যায় নক্ষত্রগুলো কালো মেঘের আনাগোনায়, চাঁদটাও খেলে লুকোচুরি, শূন্যতা নেমে আসে যুগল আখির পাতায়। আমার হৃদাকাশ থেকে হারিয়ে গেছে সুখ নামের দীপ্তময় ধ্রুব তারা। তুমি পাশে নেই বলে উল্কার মতো ঝরে ঝলসে গেছে স্বপ্নগুলো সারা। আমি আমি একে একে সব হারিয়ে এখন শূন্যের কোঠায়। নিঝুম রাত নীরবে নিভৃতে কাটে, তুমি বিহীন একাকী, ভীষণ হতাশায়, ভীষণ হতাশায়। ধন্যবাদ। চমৎকার। কিভাবে এটিকে আমি বিশেষায়িত করব আমি জানি না। শুধু এটুকুই বলি যে আজিম ভাইয়ের কণ্ঠ দিয়ে শুধু কথার মধু ঝরে। এত সুন্দর হয়েছে আবৃত্তি। আমার ইচ্ছে করছে আমার একটি কবিতা আমি আজিম ভাইয়ের কণ্ঠে তুলি। ইনবক্স যদি আজিম করুন, ভাই পারমিশন। হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ। ফেসবুক ইউজার একজন বলেছেন দারুণ কণ্ঠে অসাধারণ আবৃত্তি, কবিবর দাদাভাই অভিনন্দন ও শ্রদ্ধা। আরেকজন বলছে এক্সিলেন্ট। একজন বলেছেন আমি শুধু কলম চালিয়েছি, মোজাম্মেল হক ভাই বলছেন। রাহিম আজিমুল ভাই কবিতার প্রাণ দিয়েছেন, এটি সত্যি কথা। আপনি যদি এই কবিতাটি আমাকে দিতেন বা আমি যদি পড়তাম হয়তো এখানে আমি এত মায়া পেতাম না, আমি এতটা অনুভব করতে পারতাম না যেভাবে আজিম ভাই এটিকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সত্যি অসাধারণ। একেই বলে আবৃত্তি শিল্পী। সেজন্যই সবাই কিন্তু আবৃত্তি করতে পারে না। আমি এই প্রসঙ্গে সুমিকে একটু প্রশ্ন করতে চাই যে সুমি, এখন কিন্তু ফেসবুকে আবৃত্তি শিল্পীর অভাব নেই। হ্যাঁ? আমি নিজেও আবৃত্তি শিল্পী হয়ে যাই যখন তখন। তো এই যে একটা ফেক যে একটা চলে এলো আমাদের মধ্যে যে যে যা নয় সেটাকেই আমরা
প্রচার করছি, এটাকে তুমি কি বলবে? কবিতা তারপরে। না, এখন আমি মনে করেন নৃত্যশিল্পী নই। আমি যদি বলি যে আমি নৃত্যশিল্পী, হ্যাঁ? তাহলেই আমাকে তো আয়োজকদের এটা বুঝতে হবে আমি আসলেও নৃত্যশিল্পী কিনা, হ্যাঁ? এটা তো ওদের বোঝা উচিত, হ্যাঁ? এটা হচ্ছে আমি তাদের দোষ দিব না, হ্যাঁ? যারা স্বাভাবিকভাবে একটা কবিতা পড়ছে, নিজেকে ভাবছে যে আবৃত্তি শিল্পী, আমার বোধহয় আবৃত্তি হয়ে যাচ্ছে সেটা, এরকম। কিন্তু যারা আয়োজক, তারা যদি তাদেরকে আবৃত্তি শিল্পী হিসাবে প্রচার করে, হ্যাঁ? সেটা তো আসলে ওদের দোষ না, হ্যাঁ? আমি বড়দের দোষ বলবো এটা, হ্যাঁ? আমি তো করতেই পারি। আমি নৃত্যশিল্পী না। আমি বলতেই পারি আমি নৃত্যশিল্পী। কিন্তু আমাকে যখন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে, তখন যদি নৃত্যশিল্পী হিসাবে লেখা হয়, হ্যাঁ? সেটা তো আসলে আমার দোষ না। আমি তো নিজেকে প্রচার করতে চাইবই, হ্যাঁ? এরকম আরকি আমি মনে করি। তো সেটা হচ্ছে আয়োজক বা বড় যারা আছেন তাদের লক্ষ্য রাখতে হবে আরকি এই ব্যাপারগুলো। এরকম কিন্তু আমি মনে করি। আমি এর সাথে একটু যোগ করি। আমি এমনও দেখেছি যে জোর করে নিজেরাই বিশেষণগুলো বসিয়ে দিচ্ছেন। কিন্তু তুমি, আমি, আমরা সবাই জানি যে ব্যাপারটা এরকম নয়। তো এই যে একটা ধাপ্পাবাজি বলবো আমি, অ্যা যারা রাইটার তাদের কিন্তু রাইটিং এর উপরে দক্ষতা থাকে, তাই না? এটাও কিন্তু হুম, বিরাট একটি ব্যাপার। যারা আবৃত্তি শিল্পী তাদের আবৃত্তির মধ্যে একটি থাকে। কিন্তু একের ভিতরে যখন স্ব চলে আসে তখন কিন্তু কোনটারই আর থাকে না, মূল্য থাকে না। সেক্ষেত্রে যিনি রাইটার তার তাকেই মানুষ অন্যভাবে দেখতে শুরু করে। আমি এরকম অনেক জায়গায় আমার নিজের ইগুলো কেটেছি। হুম? যে না, অনেক সময় দেখা যায় যে লিখে সঞ্চালনায় কবি ভার্মাস। তো আমি বলি যে না, আমি যখন সঞ্চালনা করব তখন আমি কবি নই। আমি একজন সঞ্চালক। তো আমাকে সঞ্চালক লিখারও দরকার নেই। আমাকে জাস্ট লিখো ইভা আলমাস। কারণ আমি সঞ্চালনার উপরে কোন রকম কোন আ তালিম নেইনি। তো এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু যদিও আমি আজকে বলছি আমাকে সবাই হয়তো শত্রুই ভাববে। তো আমার কাছে কিন্তু বিষয়গুলো খুব আ দুঃখ লাগে। যে এতে করে নিজেদেরকে একটু মনে হয় ছোট করা হয়। এই আমি ভাবি যেটা আরকি। মনে করি আপু, আ মানে যারা হুম, আমরা শিল্পী আছি, সঙ্গীত শিল্পী বলেন, আবৃত্তি শিল্পী বলেন, আমরা আমাদের কাজটা সুন্দর করে করে যাবো। হ্যাঁ? এখন দর্শক যাচাই করবেন। সত্যি আবৃত্তি কাদের হচ্ছে, কাদের হচ্ছে না। হ্যাঁ? আবৃত্তি শিল্পী বা সঙ্গীত শিল্পী আসলে নামের সাথে লাগালেই তো হলো না। হ্যাঁ? দর্শক তো আছেন সেটার জন্য। হ্যাঁ? এজন্য আমি এই ব্যাপারটাকে এত একটা আমলে নিচ্ছি না আরকি। হ্যাঁ? নিজের কাজে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করছি আরকি। আ একই প্রশ্ন কিন্তু আমি আজিম ভাইয়ের কাছেও করতে চাচ্ছি। আজিম ভাই কি বলবেন? আমার আ আমি হঠাৎ করে দেখি যে কিছু লাইভে কিছু ব্যক্তিকে পরিচয় আসলে করিয়ে দেওয়া হয় যে উনি প্রখ্যাত আবৃত্তি শিল্পী। তখন আমি আবার উনাকে হয়তো চিনিই না। তো আমি আবার YouTube এ সার্চ করি যে উনার কোনো কবিতা আবৃত্তি আছে কিনা। তো দেখি যে হ্যাঁ, একটা হয়তো আছে অথবা ২ টা আছে। মোবাইল দিয়ে ভিডিওটা করেছে বা মোবাইল দিয়ে এগুলো করে তারা আপলোড দিয়েছে। এরকম ঘটনা আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে ওই প্রখ্যাত হয়ে গেছে উনি। যিনি সঞ্চালক উনি পরিচয় করে দিচ্ছেন যে বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তি শিল্পী অমুক। তো এখানে সমস্যাটা হচ্ছে যে ১ম এ আমাদেরকে অবশ্য জিজ্ঞাসা করে যে আপনার কি দেওয়া হবে? আপনার টাইটেলে কি দেওয়া হবে বা বিশেষণে কি দেওয়া হবে? আমি মনে করি অনেক যারা আয়োজক আছেন তারা জিজ্ঞাসা করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি সেটাই আমার বলা উচিত যে আমি আবৃত্তি শিল্পী অথবা আমি নৃত্যশিল্পী সেটা যেন প্রত্যেক ব্যক্তি তার সঠিক বিশেষণটা অর্থাৎ তিনি যেটাতে পারদর্শী সেটাই যেন বলে থাকেন এবং যারা আয়োজক সেটাই যেন করে থাকেন। তাছাড়া যখন তাকে বলা হয় প্রখ্যাত আবৃত্তি শিল্পী, তখন ফাতেমা সুলতানা সুমি আর প্রখ্যাত থাকেন না। তখন ফাতেমা সুলতানা সুমি হয়ে যায় ফেসবুক আবৃত্তি শিল্পী। কারণ তাকে কিন্তু সে ওই যারা ওখানে যদি ৫,০০০ মানুষ দেখে থাকেন, ওই ৫,০০০ মানুষ কিন্তু চিনে ফেলল যে প্রখ্যাত আবৃত্তি শিল্পী ওই ব্যক্তিটাই।
কিন্তু হঠাৎ করে ফাতেমা সুলতানা সুমিকে যখন আপনি আবার নতুন করে পরিচয় করে দেবেন যে উনি একজন আবৃত্তি শিল্পী, তখন যারা চেনেন না, যারা ওই আবৃত্তিটা উনার দেখেছেন বা ওই লাইভটা দেখেছেন, তখন মনে করবে যে এ আবার কে আসলো, এই ফাতেমা সুলতান আবার কে। তো এই হচ্ছে ঘটনা। অর্থাৎ কাউকে প্রখ্যাত বা বাংলাদেশের সেরা এরকম বলার আগে যেন তার মূল্যায়নটা কতটুকু পাবলিকলি আছে ইউটিউবে আছে, বা আমরা এখন ইউটিউবটাকে বেশি ধরছি এই কারণে যে প্রফেশনালি আবৃত্তিগুলো কিন্তু ইউটিউবে আমরা সার্চ করলে সহজে পেয়ে যাই। আমি যদি এখন শিমুল মোস্তফা বা মাহিবুল মাহি ভাইয়ের আবৃত্তি আমরা মাহিদুল মাহির ভাইয়ের আবৃত্তিটা যদি আমরা এখন শুনতে চাই, খুব সহজে আমরা সার্চ দিলে পেয়ে যাচ্ছি, এবং তখন আমরা দেখতে পাচ্ছি যে উনি প্রফেশনাল ভাবে আবৃত্তিগুলো প্রকাশ করেছেন। ঠিক যে ব্যক্তিকে অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে ইনি বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তি শিল্পী, তখন যেন উনার ভাবা উচিত যে আসলে কি আমি প্রফেশনালি আবৃত্তি আমার ইউটিউবে আছে, বা আমি কি কোনো প্রতিষ্ঠান থেকে প্রফেশনালি করে যাচ্ছি কিনা, বা একাধিক আমার আবৃত্তির কোনো ক্যাসেট বা ওই আগে যেটা আমরা ক্যাসেট বলতাম বা এইগুলো আছে কিনা আমার দেখতে হবে। তারপরে হয়তো এমনটি বলা যায় যে উনি নবীন আবৃত্তি শিল্পী, কিন্তু যখন তাকে প্রখ্যাত বা অনেক বড় করে তুলে ধরা হয়, তখন একটু লজ্জার বিষয় আমাদের। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুব ভালো কিছু কথা আমরা শুনলাম। সুমির কাছে যেতে চাচ্ছি। সুমি, আমরা কি শুনলাম? কথা না বলে কবিতা করি। আমাদের কথাকুঞ্জ সাহিত্যের একজন আপু কবিতা দিয়েছেন, কৃপা সরকার। আছি আমি ভরসা। পর্দার আড়ালে জ্যোৎস্না মাখা আলো, ভাবনার ডালিতে সময় কিছু তো বোঝালো। এই তো ছিলাম তোমার প্রেয়সী, তবে আজ কেন সজল আঁখিতে একাকিনী? নববধূ সাজে প্রেমাস্পন্দন বিরহিণী, ডুকরে কাঁদা মুখখানি লাগছে পাগলিনী। চোখের আড়ালে আজ ওই সুদূরের পথিক, চলে গেছো সীমাহীন শূন্য তীর। ক্রন্দন পিপাসু মন অন্তর ব্যথাতুর, একলা রহিব কি জীবন সুদূর? জীবন নৌকা বড় ভাসন্ত খাঁচা, দিকবিহীন চলে নিয়ে কত আশা। শেষ নাই ওরে অভিলাষা। দেখো না পথ পানে আছি আমি ভরসা। ছোট কিন্তু সুন্দর একটি কবিতা। ধন্যবাদ। আজিম ভাইয়ের কাছে যাব, তার আগে একটু আমরা কমিটির দিকে যাই। দেবদোষ রায় আছেন আমাদের সাথে, বলেছেন কথাগুলো বেশ ভালো লাগলো। ইলিয়াস ঘরমী বলছেন আজ 2 তারকা হাটে নিজেকে হারিয়ে ফেললাম কণ্ঠসুধায়। কবি ভাবনা ডিউ খোদা একটি কবিতা দিয়েছেন। আমি কবিতাটি পৌঁছে দিয়েছি, তবে কতটুকু আপনার মনের আশা পূরণ হবে আমি জানি না, কারণ সবাই নির্দিষ্ট কিছু নিয়ে আসে, আপনিও জানেন। তবে আমরা চেষ্টা করব আপনার কবিতাটি আবৃত্তি করার। সাথে থাকুন। অ্যাডভোকেট সঞ্জয় কুমার পাল বলছেন গঠনমূলক আলোচনা, ভালো লাগছে, ধন্যবাদ। কৃপা সরকার বলছেন এই ধরনের আলোচনা শ্রুতিকটু লাগছে। না, শ্রুতিকটুর কিছু নেই, কিছু কথা তো বলতেই হয় ম্যাম। ফজলুল হক খান কামাল বলছেন আজিম ভাইয়ের কণ্ঠস্বর দারুণ ভালো। মোজাম্মেল হক বলছেন আমার লেখা কবিতাটি আবৃত্তি করার জন্য রাহিম আজিমুল ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইলিয়াস ঘরামি বলছেন কবিরা কবিতা লিখেন আর কবিতার রূপদান করেন আবৃত্তিকারকরা, একদম সত্যি কথা, ধন্যবাদ। কবি ভাবনা বলছেন আমার কবিতাটি আবৃত্তি করলে বাধিত হব, আমি দিয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করা হবে। ইব্রাহিম খলিল আজব দলিল নামে একটি কবিতা দিয়েছেন, আমি চেষ্টা করব এটি পৌঁছে দিতে। শওকত হোসেন রায়হান বলছেন সুমি আপা আর রাহিম আজিমুল ভাই দেশের সম্পত্তি না, তারা আমাদের সম্পদ। চমৎকার একটি কথা, খুব ভালো লাগলো, সত্যি তাই। হায়দার এ কামান বলছেন আমার মনে হয় কাউকে প্রখ্যাত করে একমাত্র দর্শক বা জনসাধারণ। নিশ্চয়ই কবি ভাবনা
হ্যাঁ, কবিতা দিয়েছে, আমি দিয়েছি। খুব ভালো লাগছে। রাজেন দাস বলছেন, সুপার। রাজেন দাস কমেন্ট করেছেন। ধন্যবাদ। সাথে থাকুন। আমরা আজিম ভাইয়ের কাছে যাচ্ছি। আজিম ভাই, আ আবৃত্তি তো হবে, তবে পরপর দুটো হয়ে যাক। কি বলেন? হ্যাঁ, সেটা ভালো হয়। আমার একটু আমার নামটি যখন আজিম বলছেন একটু খুব ব্যতিক্রম লাগছে তা হলো সাধারণত আমাকে কখনো কেউ আজিম বলে ডাকে না। তো আপনি প্রথম আজিম ব্যবহার করছেন। তো খুব শুনতে ভালো লাগছে। উম, উম, এটা কোনো সমস্যা না। আমার আজিম খুব নামটা ভালো। আমার খুব পছন্দের। আচ্ছা, যাই হোক আমি আমার ডাক নামটা ছিল আজিমুল। তা আজিমুলটা বলতেও একটু সমস্যা বুঝতে পারছি। তো ভালো লাগছে। আপনি ডাকুন, সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কবিতার শিরোনাম বাঙালির মতো প্রেম আছে কার। রচনায় এম ইলিয়াস ঘরামি। বাঙালির মতো ঋত প্রেম কার আছে এই পৃথিবীর বুকে। বাঙালির মতো সভ্য সংস্কৃতি বন্ধন কার আছে। দরাজ দেশপ্রেম ভালোবাসা প্রীতি কার আছে বিশ্ব মাঝারে। বাঙালির সোনার খাটে শুয়ে রূপোর খাটে পা দোলায় না। অন্যের দেওয়া স্বাধীনতায় বাঙালি দেশ প্রেমিকের পরিচয় দেয় না। বাঙালি রক্ত দিতে জানে, বাঙালি প্রাণ দিতে জানে। বাঙালির কণ্ঠে বয়ে বয়ে মুক্তির গান। বাঙালি অসারের সর্বহারার প্রাণ। বাঙালি নিপীড়িত গায় গান। বাঙালির রক্তে কভু নাহি বিভেদ অসহিষ্ণুতার পরিধান। বাঙালি মুক্ত আকাশের সঞ্জীবনী প্রাণ। বাঙালি মেঘের সাথে বৃষ্টি ঢেলে শীতল বারিদান। বাঙালি মেঘের সাথে বৃষ্টি ঢেলা শীতল বারিদান। বাঙালি বিশ্বের মাঝে হয় মহান, ইতিহাস দেয় তার প্রমাণ। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, সুকান্ত, নেতাজি সুভাষ চন্দ্র, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, মাস্টার দাস, সূর্য সেন, রামমোহন রায়, বিদ্যাসাগর আমার প্রাণ। প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী, হাজরা শেখ মুজিবুর রহমান, প্রীতিলতা, ওয়েদ্দার, ভগৎ সিংহ আছে আরো অনেক তারকারা। দেশপ্রেম কারে বলে হে বিশ্ব বাঙালি। হে বিশ্ব বাঙালির নিকট শিখে নে। বাঙালি একদিনে ভাবে যাহা সারা বিশ্ব ভাবে পরে পরে তাহা। কর্মের প্রমাণ ভুরি ভুরি আছে যাহা, নোবেল থেকে আরো কিছু আবিষ্কারের পাতা। বাঙালি মায়ের সন্তান, ঊর্ধ্ব গগনে অবস্থান। এত সংস্কৃতি, এত ভাবনা কে গেথেছে কোথায় প্রীতির মালা। বাঙালি জানে সংস্কৃতির ভাবনার ধারা। তোমাদের বিবেক বন্দী আধার কারা। হিংসা ঘৃণায় তোমরা আছো মেতে, বিশ্ব ওঠে তাত তেতে। বলো তো দেখি বিশ্ববাসী, বাঙালি কোথায় উগ্রপন্থী, কোথায় জঙ্গি হানাদারি। বাঙালি প্রেম ভালোবাসার কারবারি। হে বিশ্ব বাঙালির নিকট তোমরা যাইরে হারি। হে বিশ্ব বাঙালির নিকট তোমরা যাইবে হারি। ইতিহাস প্রমাণ আছে তারই। ধন্যবাদ। সরি, আমি দুঃখিত যে একটু আসলে হঠাৎ করে কবিতাটা পড়া, তাই মাঝে মাঝে একটু ছেদ হয়ে গেছে, দুঃখ প্রকাশ করছি। কিন্তু দুঃখ প্রকাশ করার কিছু নেই। আমরা ভীষণভাবে উপভোগ করেছি এই কবিতা। একটি অনুরোধ আমার কাছে আছে। আমি একটু জানিয়ে দিই। কৃষ্ণকলি বলছি আবৃত্তিটি শুনতে চেয়েছেন পূর্ণিমা রাজ। যদি সম্ভব হয় নিশ্চয়ই
আপনারা কেউ আবৃত্তি করবেন। পূর্ণিমা রাজের সম্ভবত আমার কাছে একটি কবিতা আছে। আমি একটু দেখিনি। হ্যাঁ, আমি এ যুগের কৃষ্ণকলি কবিতাটি আমার কাছে আছে, আমি আবৃত্তি করব। আমি কি আরেকটি কবিতা পড়ে তারপরে আমাদের সুমি ম্যাডামের কাছে যাব? হ্যাঁ প্লিজ। জি। কবিতার শিরোনাম সবুজ ফুল, রচনায় মীর মোশাররফ হাসান মুকুটতাজ। মন ছুটে যায় দূরের রাধা চূড়ায়, রেল রাস্তার ফুট ওভার মুক্ত হাওয়ায়, সেখানে ভ্রমণ বিলাসিতায় স্মৃতিচারণে সমান্তরাল পথে খুঁজি বিরহের মানে। ভুল ট্রেনে চেপে বসা দারুণ সময়, তোমার আঁখিতে নয়ন বাঁধা, শৃঙ্খলে আবদ্ধ হৃদয় জানালায় বৃষ্টি শেষের বিকাল, সূর্য আলোয় পাহাড়ে রংধনু শোভা, বেঁচে থাকার তৃষ্ণা বাড়ায়। আবদারের আটখানা দৃষ্টি রাখতে প্রকৃতির পায়ে, সবুজ ফুলের বায়নায় আকুতি ভরা আয়নায় সাজাবে আমায়। ফুল কি কখনো সবুজ হয়? আশ্চর্যবোধক প্রশ্ন সাথে জব্দ করার কৌতুক চিহ্ন, মুখচ্ছবি প্রকাশিত এমন। তোমার হৃদযন্ত্র হোক ছিন্ন ভিন্ন, যখন তখন করুণ চোখে চাই। সে বলে আমায়, ভালোবাসা গাঢ়তর নীল বেদনায় ভরবে, সবুজ ফুল চারিপাশে জ্বলবে, অনল শিখায় খুঁজবে, অনুভবে আনবে স্পর্শ অধরাই। ডুমুর গাছে সবুজ ফুল ফুটে যখন ঝরে বকুল, বিস্ময় জাগিয়ে অনুভূতি ভোতা প্রায়, অচল মুদ্রায় নামিয়ে স্নায়ুকোষ নিঃশব্দ, ফিরে আসতে হয় পড়ন্ত বেলায়। হলুদ রাধা চূড়া ছড়ানো পথে হাঁটতে হাঁটতে বারবার রেলপথ সমান্তরাল, তোমার ফেলে যাওয়া সবুজ ফুল নিভৃত দিবা স্বপ্ন কেবল, ঝাপসা দৃশ্যপটে সবুজ জলচিত্র প্রতিপাত্রে নিজস্ব আকার বদলায়। ধন্যবাদ। চমৎকার। প্রতিটি কবিতা একটির চেয়ে একটি ভালো লাগছে। আসলে রাহিম ভাইয়ের কণ্ঠটাই এইরকম, যেটাই কণ্ঠে তুলছেন সেটাই যেন মধু হয়ে বের হচ্ছে। আমাদের ইলিয়াস ঘরবী ভাই কিন্তু একটি কমেন্ট করেছেন, অসাধারণ আবৃত্তি করলেন কবি, আমার বুকে হিম ধারা বয়ে গেল। কবি অনেক অনেক ধন্যবাদ। আপনি ইলিয়াস ঘরবী ভাইয়ের একটি কবিতা আবৃত্তি করেছেন সেটির ব্যাপারে। জীবন গড়ার সন্ধানে মামুন, তিনিও বলেছেন অসাধারণ আবৃত্তি। আশিকুজ্জামান আসাদ, উনি বেশ বড় একটি কমেন্ট করেছেন, কিন্তু কমেন্টটা আমি পড়তে চাচ্ছি। অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। মন্ত্রমুগ্ধতার মতো উপভোগ করছি প্রিয় কবি ভালমা সাপার নান্দনিক সঞ্চালনা এবং কবিতা। সেই সাথে আরো উপভোগ করছি প্রিয় দুই বাচিক শিল্পীর মন্ত্রমুগ্ধ কণ্ঠস্বর এবং প্রিয় অভিনেতা ও কবি ABM সোহেল রশিদ আঙ্কেলের কাব্য ব্যঞ্জনা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকেই এবং অনুষ্ঠানে পঠিত কবিতার সকল কবিকে আমি চুয়াডাঙ্গার সকল কবি সাহিত্যিকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার স্বরচিত কবিতাটি প্রিয় আবৃত্তি শিল্পীদের কণ্ঠে আবৃত্তির জন্য সংযুক্ত করলাম। একটি কবিতা উনি দিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দিতে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কথাকুঞ্জ সাহিত্য আসরের কবিতার আসর। আছেন আমার সাথে দুজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী, রাহিম আজিমুল এবং ফাতেমা সুলতানা সুমি। আমি আমার সুমির গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাতে, যিনি কমেন্টস করেছেন আমার জেলার মানুষ, ধন্যবাদ আপনাকে।
সুন্দর একটি কমেন্টস করার জন্য। অনেক ধন্যবাদ, আমি ধন্যবাদ পৌঁছে দিলাম। সুমি, তুমিও না হয় পরপর দুটো কবিতা আবৃত্তি করো, আমরা শুনি। ঠিক আছে, এখন আবৃত্তি করছি মোহাম্মদ ফজলুল হক কামালের লক্ষ্মী তোমারে। আমি দেখেছি তোমারে শীতের সকালে, হেঁটে হেঁটে ক্লান্ত ছিলে, প্রেমের ছলে সেবার দোলনায়। আমি বিশ্বাস করি তোমায়, ওহে মহিষী, তুমি ছিলে সেরা একজন, তুমি তোমার তুলনা। ক্লান্ত অবসন্ন পথিক পেল নতুন দিবাকরের ঠিকানা। সত্যি তুমি উদার, শুনায়ও না। হৃদয়ে ধাক্কা দিয়ে তিলকে তাল বানিয়ে প্রস্ফুটিত করে দিলে প্রিয় তুমি সুরঞ্জনা। পাশে থাকার গল্পটা না হয় ভুলেই গেলে, তবুও হৃদয়ে আছো। দোহাই তোমার, বন্ধ করে দাও ওই মরণ গুহা, না পেতে আর বিস্ময় যন্ত্রণা। সয়ে যাবে আর কতকাল, পথিক যে এখনো তোমাতে মাতাল, তুমি কেন দেখাতে গেলে সকাল। হৃদি তুমি ছিলে অনুপমা, নাইবা হলে প্রিয়তমা, কাব্যের মাঝে পাবে সম্মাননা। তোমার ওই সৃজিত নতুন সুর ভেঙে দিও না হয়ে বিভোর। কল্পনায় তুমি থাকো হয়ে মধুর। সুন্দর, সম্ভবত প্রেয়সীকে নিয়ে লিখেছেন সুন্দর একটি কবিতা। আসলে কবিরা কল্পনাতেই আসলে প্রেয়সীকে রেখে দিতে পছন্দ করেন, সেভাবে প্রেয়সী অনেকদিন বেঁচে থাকে আর কি। তো এখন পড়ছি সে সময়টা একান্ত আমার ছিল, কানিজ ফাতেমা সোমার। সৌহার্দ্য স্বপ্নের ভিড়ে একসময় আমি আমার ছিলাম, দুরন্ত সাইকেলের মতন ছুটে চলতাম ঘূর্ণিপাকে। স্রোতের আমূল বন্ধনে ছিল আমার অন্তর্বাস। রক্ত সূর্যের আগুন তাপের স্পর্শে পথ চলতাম অনির্বাণ। কেউ নিত হাজার শিরোপা, কেউ আবার হাজারো অপবাদ। তবু সমুজ্জ্বল দৃষ্টিতে আলো জল জল, কখনো হই নীল জল, কখনো সূর্যের দীপ্য হাসি, কখনো কখনো জল স্রোতে অন্তর্হিত। নীল ক্ষেতের কচি তারার মতো হৃদয়ে বাগানে অজস্র সোনালী স্বপ্ন প্রস্ফুটিত। জলতরঙ্গে মিষ্টি সুবাস বয়ে চলত শুভ্রতায়। সে এক ঝলমলে সবুজ তরুণী, টলটলে পদ্ম পাতার জল, জল জল জোনাকির হাসি। সে সময়টা একান্ত আমার ছিল, একান্তই আমার। ছিলাম রৌদ্র, হর্ষে কিরণ মাখা কৌমুদিনী, ছন্দে ফোটা ফুল, গুঞ্জে চলে ওঠা ময়ূর কণ্ঠী। আমি সবুজের ডালে ডালে দুলতে দুলতে এক ফোঁটা জল বিন্দু হয়ে নিখোঁজ হতাম। আবার পাতা পুষ্পের বুকে ধূলিকলার মতো জড়িয়ে থাকতাম সমুজ্জ্বলে। সে সময়টা একান্ত আমার ছিল, একান্তই আমার। ধন্যবাদ। চমৎকার, চমৎকার। আসলে প্রতিটি কবিতাই খুব সুন্দর। ওই যে বললাম যে আবৃত্তিকার যখন কণ্ঠে ধরে তখন কবিতার আহ এটাই অন্যরকম হয়ে যায়, রেশটাই অন্যরকম হয়ে যায়। খুব সুন্দর। আহ সুমির কাছে একটি আহ আছে, অনুরোধ আছে। নাজমাতুল লায়লা আমাদের ওপার বাংলার কবি, বেশ ভালো লিখেন। ও বলেছে যে আঞ্চলিক একটি কবিতা আমি সুমি আপুর কণ্ঠে শুনতে চাই, দেবব্রত সেনের লেখা তেজ কবিতাটি যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবেন। তুমি সাথে আমার থাকো কাছে লাইভ। আসলে কবিতাটি সংগ্রহে নেই, আমাকে ইনবক্স করা হলে চেষ্টা করব পড়তে। ধন্যবাদ। আহ
আমরা আজিম ভাইয়ের কাছে যেতে চাই। আজিম ভাই, ছোট্ট একটি প্রশ্ন। আজ আপনি যে পর্যায়ে আছেন, খুব ভালো একটি পর্যায়ে আছেন। কিন্তু যদি আপনি এই আবৃত্তিকার অথবা এই পর্যায়ে এটি যদি না হতেন, আবৃত্তিকার না হলে কি হতেন? কোনো কিছুর ইচ্ছে ছিল কি? এটা কি হঠাৎ চলে এসেছে? আহ, না পরিকল্পনা মাফিক? আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি, এরপরে পঞ্চম শ্রেণীর শেষ দিকে আমার গ্রামের একজন গৃহ শিক্ষকের কাছে আমি প্রাইভেট পড়ি। ওনার নাম বিল্লাল হোসেন। উনি সেই সময় এই সাংস্কৃতিক অঙ্গনে আমাদের ওই অঞ্চলে খুব অনেক ভূমিকা রেখেছেন। যেমন যাত্রা, থিয়েটার বা এই ধরনের কাজগুলো করতেন। তো উনার সংস্পর্শে ওই পঞ্চম শ্রেণীতে আসার পরেই আমি উনার এই বিষয়গুলো আমার ভিতরে একটা আসা শুরু করে। অর্থাৎ আমি যখন পঞ্চম শ্রেণী শেষ করে ষষ্ঠ শ্রেণীতে উঠলাম, তখনই আমার ভিতরে আবৃত্তি শেখা বা কবিতা লেখা, এইগুলো আমি ওই পঞ্চম শ্রেণীর শেষ দিক থেকে আমি কবিতা লেখা শুরু করি। অর্থাৎ কবিতা লেখা উনার কাছ থেকে প্রথম শিখি কিভাবে কবিতা লিখতে হয়। তখন তখন থেকে মনের ভিতরে হতো যে আমি যদি কবি হতাম। এরপরে কবিতা কিছু লিখতে লিখতে হঠাৎ গান লেখার শখ এলো। পরে ভাবলাম যে আমি যদি গীতিকার হতে পারতাম। তো এভাবে প্রচুর গান লিখেছি, কবিতা অনেক লিখেছি। তো আমি খুব সিনেমা দেখতাম। তো আমার খুব ভালো লাগতো যে আমি সিনেমাতে যদি অভিনয় করতাম। তো একসময় ভিতরে ভিতরে নায়ক হওয়ার স্বপ্ন দেখতাম যে আমি নায়ক হব। কিন্তু বাবা মা বলতো যে ছেলেকে লেখাপড়া শেখানো হচ্ছে। আমি খুব আবার ভালো ছাত্র ছিলাম। তো বলতো যে তুমি ডাক্তার হবা। তো ডাক্তার, এই সাহিত্য, এই সবগুলো মিলেমিশে অন্যরকম হয়ে গেল। অর্থাৎ সাহিত্য আমাকে গ্রাস করে ফেললো। আমি পঞ্চম শ্রেণীতে ট্যানেল পুলে বৃত্তি পাই। কিন্তু সেই ষষ্ঠ শ্রেণী থেকে যখন কবিতা, এই গান, এইগুলো লেখা শুরু করলাম, তখন আমার ওই সকল সময় মাথার ভিতরে কাজ করতো এগুলো। তো শেষ দিকে বলা যায় ওই ডাক্তার হওয়ার স্বপ্নগুলো আস্তে আস্তে ভুলে যেয়ে কিভাবে গীতিকার হব, কবি হব, নায়ক হব, অভিনয় করব, এইগুলো আমাকে সকল সময় আমার এই ছিল কর্ম। এবং এই নিয়ে আমাকে নিয়ে আমার গ্রামে, মানে আমার বাড়িতে একবার মিটিং ডাকা হয়েছিল আমাকে বিচার করার জন্য যে আমি নষ্ট হয়ে যাচ্ছি, এই কবিতা গান এগুলো করার কারণে নষ্ট হয়ে যাচ্ছি। আমার বাড়িতে মিটিং ডাকা হলো এবং বলল যে তুমি আর এগুলো লিখতে পারবা না, এই তুমি কবি হয়ে গেছো, তুমি বলে গান লেখো, তো এইগুলো করতে পারবে না, তাহলে তুমি নষ্ট হয়ে যাবা। তুমি একটা ভালো ছাত্র, আমাদের গ্রামের সকলে তোমার প্রতি চেয়ে আছে, তুমি বিশেষ কিছু হও। তো তবুও ওই কবিতা আমাকে ছাড়লো না, কবিতা গান এগুলো আর ছাড়লো না। আমি যত বড় হতে শুরু করলাম তত বেশি কবিদের সংস্পর্শে এলাম এবং সকলের সাথে মিশতে মিশতে একসময় আবৃত্তি শিখলাম। তো আবৃত্তি তো ষষ্ঠ শ্রেণী থেকেই শিখা। এরপরে আর কি সবসময় এটার মধ্যে জড়িয়ে গেলাম। কখনো ওই ডাক্তার হওয়ার স্বপ্নটার পূরণ হলো না বা ওই দিকে এগোতে পারলাম না। চমৎকার। তবে আমরা কিন্তু লাভবান হয়েছি। আমরা একজন রাহিম আজিমুলকে পেয়েছি। ধন্যবাদ, থ্যাংক গড। ভাইয়া, কবিতা শুনবো আমরা। আমি পড়ছি সালেহীন সাজুর একটি কবিতা, নজরুল হওয়া যাবে না। কবিতা লিখতে চাও? তবে ফুল নিয়ে লিখো, ফল নিয়ে লিখো, প্রকৃতি নিয়ে লিখো। চাইলে লিখতে পারো স্বদেশ প্রেম, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কিংবা ২১, ৭১ নিয়েও অবশ্য রগরগে দেহকাব্য কিংবা যুগল প্রেম, প্রণয়, বিরহ। কবিতার বিষয়বস্তু হিসেবে চিরদিনই তুমুল জনপ্রিয়। তবে আর যাই লিখো, সবলের সততা, দুর্বলের অধিকার, অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়ে কখনো লিখতে যেও না।
রাষ্ট্রযন্ত্রের লাগামহীন অনিয়ম, গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি কিংবা প্রশাসনের অপশাসনের বিরুদ্ধে স্বাধীন বিচার ব্যবস্থা, নিরপেক্ষ ন্যায় পালচেও কিছু লিখতে যেও না। প্রেমের কবি কিংবা প্রকৃতির কবি হতে চাও, তবে তুমি তাই হও। রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দেও তাতেও সমস্যা নেই। শুধু অন্যায়, অনিয়ম, অবিচার, জুলুমের বিরুদ্ধে চির সংগ্রামী, চির আপোষহীন একজন বিদ্রোহী নজরুল হওয়া যাবে না। ধন্যবাদ। চমৎকার। নজরুল হওয়া যাবে না, খুব চমৎকার একটি কবিতা। আমরা আরেকটি কবিতা আজিম ভাইয়ের কাছে শুনি, তারপরে সুমির কাছে চলে যাই। কবিতার শিরোনাম নিমজ্জিত অনুভবে, রচনায় সঞ্জয় কুমার পাল। দেখলাম দাঁড়িয়ে শ্মশানে জ্বলছে দাও দাও চিতার আগুন, মনটা উদাস বাউল হয়ে গেল। গুনলাম কাটিয়েছি কটা ফাগুন। সারা জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তখন আমি নিমজ্জিত অনুভবে। দুদিনের খেলা ঘর ভেঙে গেলেই এখানেই আসে সবে। পৃথিবীর সব কোলাহল যেন থেমে গেছে মনে হলো। শুদ্ধ চেতনারা মনোজগতে প্রশান্তি নিয়ে এলো। ভাবলাম আমরা কেউ কারোর নই, এ ভুবনে শুধুই মায়ার খেলা। ঘুম না ভাঙতেই, আখি না মেলতেই, দেখতে দেখতে ফুরাই বেলা। দুদিনের তরে এভাবে এসে আমি আমার শুধু করি। দিন ফুরালে প্রিয়জনটিকেও দিতে হয় সবার ছাড়ি। চিতার আগুনে সারা তনুখানি পুড়ে হয়ে যায় ছাই। ধরাধামে এসে মজি সুখ আয়াসে পরকালের কথা ভুলে যায়। শুদ্ধ চেতনা, বাস্তব অনুভূতিগুলো ফিরে যদি পেতে চাও, শ্মশানে গোরস্থানে আসা যাওয়া করো, জীবনের মাহাত্ম্য খুঁজে নাও। ধন্যবাদ। চমৎকার। খুব ভালো লাগছে, আসলে কবিতায় বুঁদ হয়ে যাচ্ছি। তো আজিম ভাই, সুমির কাছে যেতে চাই। আর সুমি, তোমার কাছে আসার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলে আসতে চাই, কি বলো? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কথাকুঞ্জ সাহিত্য পরিষদের কবিতার আসর। আছেন আমাদের সাথে দুজন প্রখ্যাত আবৃত্তিকার। আপনারা তাদের চেনেন, নাম বলিয়ে নাম বলার হয়তো কোনো প্রয়োজন নেই, তবুও আমি বলে দিচ্ছি। আছেন ফাতেমা সুলতানা সুমি এবং রাহিমা জিমুল। তো অনেক, আমাদের সৌভাগ্য এটাই যে অনেক দর্শক আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং খুব স্বতঃস্ফূর্তভাবে কমেন্ট করে যাচ্ছেন। যদিও আমি সবগুলো কমেন্ট পড়তে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তারপরেও কিছু কমেন্ট না পড়লেই নয়। ফজলুল হক খান কামাল বলছেন, সুমি আপু, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নিরবধি প্রিয়জন। ধন্যবাদ পৌঁছে দিলাম। সুজন রায় বলছেন, অনুষ্ঠানের সফলতা কামনা করছি। ধন্যবাদ সুজন। আরো বলছেন, চমৎকার কণ্ঠে আবৃত্তি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। মোজাম্মেল হক বলছেন, অতুলনীয় আবৃত্তি সুমি আপুর কণ্ঠে, আমি মুগ্ধ। ধন্যবাদ। মুগ্ধতা ছড়িয়ে গেছে আসলেই। ফজলুল হক খান কামাল বলছেন, কবিতাটি প্রাণ পেল। আরিফ হাসান মুন্না বলছেন, অসাধারণ অসাধারণ। অ্যাডভোকেট সঞ্জয় কুমার পাল বলছেন, অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে এগোচ্ছে, সঞ্চালককেও অনেক ধন্যবাদ।
আসলে একটি অনুষ্ঠান তখনই প্রাণ পায় যখন দর্শকরা সাথে থাকেন, স্বতঃস্ফূর্তভাবে কমেন্ট করেন এবং তাদের ইচ্ছে অনিচ্ছেগুলো প্রকাশ করেন। তো আমি এটাই বলব যে আমরা ভাগ্যবান, আমরা আপনাদের পেয়েছি এবং বাকি যে সময়টুকু আমরা থাকবো নিশ্চয়ই আপনাদের আমরা পাবো বলেই বিশ্বাস করি। সাথে থাকুন। কবি ভাবনা বলছে অনুষ্ঠানটি পুরাই হৃদয় স্পর্শ করছে। ডিউ খোদা। ধন্যবাদ। আমরাও আপ্লুত হচ্ছি। আ তারপরে আরো আছে অ্যাডভোকেট সঞ্জয় কুমার পাল বলছে চমৎকার। আলমাস ফরিদ সাহেব যোগ দিয়েছেন আমাদের সাথে। ওয়েলকাম জানিয়েছেন কবিদের। কানিজ ফাতেমা চৌধুরী বলছেন চমৎকার পাঠ করেছেন সুমি আপু। আমার কবিতাটি আবৃত্তি করার জন্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। কবি ভাবনা বলছেন আমার লেখা কবিতা প্রাণ পাবে আপনারা যদি আমার কবিতাটি আবৃত্তি করেন। নিশ্চয়ই আমি দিয়েছি ইনশাল্লাহ হবে। আলমাস ফরিদ সাহেব বলছেন খুব ভালো লাগছে অনুষ্ঠানটি। ধন্যবাদ, সাথে থাকুন। কৃপা সরকার বলছেন এক্সিলেন্ট কনভারসেশন। ফুল, লতাপাতা এসব তো আছেই। অনেক শুভেচ্ছার কার্ড আমরা পেয়েছি। মিরতাজ বলছেন আপনার স্বপ্নগুলো চমৎকার। এটি নিশ্চয়ই আজিম ভাইকে বলেছেন। আহ, আছেন সামিরন সরকার, আছেন রাজেন দাস, আছেন মিরতাজ, আরিফ হাসান মুন্না, এমডি তিতাস রানা, সাবিনা আক্তার, অনেকেই আছেন। থাকুন, সাথে থাকুন। আমরা আরো কিছু কবিতা শুনবো। আমরা আরো কিছু ভালো লাগা মন্দ লাগা শুনবো। তো সুমি, আহ তুমি কিন্তু কথায় কথায় বলেছিলে যে এই আবৃত্তির দিকে তুমি আসতে চাওনি, সাহিত্যের দিকে হয়তো বা আসতে চাওনি। তাহলে তোমার না, মনের ইচ্ছাটা ব্যাপারটা কি ছিল? সেটা না আপু। আবৃত্তি তাহলে বা সাহিত্যের দিকে আমি ছিলাম ছোটবেলা থেকেই, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি হয়তো প্রফেসর হব, পাশাপাশি আবৃত্তি বা গান করব, হ্যাঁ, এরকম আর কি ভেবেছিলাম। কিন্তু মানে বিয়ের পরে আর দেখা গেল আসলে সংসারের পাশাপাশি কিছু করতে হবে, হ্যাঁ। তো একসাথে ২-৩টা কাজ করা যাবে না, হ্যাঁ। তখন আমি বেছে নিলাম আবৃত্তিকে। আর আমি তো প্রফেসর ছিলাম। আমার যারা আগে বন্ধু তারা জানেন আমি ১২ বছর শিক্ষকতা করেছি, একটা স্কুল অ্যান্ড কলেজে ছিলাম। তো বাকিটা সময় যতদিন বাঁচি ভাবলাম আবৃত্তি শিল্পী হিসেবে বেঁচে দেখি কেমন লাগে আর কি। ব্যাপারটা আসলে এরকম যে আবৃত্তি শিল্পী হব না এরকম ভাবিনি। ভেবেছিলাম পাশাপাশি করব আর কি। তো পাশাপাশি করা যায়নি আর কি, একসাথে দুটো। যাই হোক, ওই যে সেই রকমই আমরা লাভবান হয়েছি মাঝখান থেকে। আমরা ফাতেমা সুলতানা সুমিকে পেয়েছি, একটি সুন্দর কণ্ঠ পেয়েছি। তো আমরা কবিতায় যাই। ঠিক আছে, এখন আবৃত্তি করছি দেবতোষ রায়ের মায়ের কষ্ট। মায়ের জন্য কষ্ট যে শুরু সেই কবে, বয়স আমার মাত্র ১২-১৩ হবে। আমি বুঝি তবু ছোট, সবে শুরু বেলা। বেলার শুরুতে যেন শেষ হলো খেলা। ভাসিয়ে সুখের ভেলা, উকি দিল সুখ, হলো না তো দেখা তার সুখের সে মুখ। সময়টা ৭১, অমানিসা রাত, হলো না সৌভাগ্য আর দেখা সুপ্রভাত। রাইফেলের ওই গুলিতে এক নিমেষে যুদ্ধে সুখ হারালাম আমি অবশেষে। যুদ্ধ শেষ, দেশ মুক্ত, হলো যে স্বাধীন। মা হলেন স্বামীহারা, আমি পিতৃহীন। বাঁচার কারণে তাই আমি গ্রাম ছাড়া, সৌভাগ্য হয়নি বেশি মার সেবা করা। দূরে দূরে থেকে আমি বেলা করি পার, মাকে কাছে পেতে লাগে সৌভাগ্য আবার। শেষ বেলায় তাই তো মাকে কাছে চাই, মায়ের সেবার মাঝে শান্তি খুঁজে পাই। আসলে কবিতাটা করেও আমার খুব ভালো লাগলো। মাকে দিয়ে কবিতা আসলে মনটা প্রশান্তি করে দেয়। অনেক ধন্যবাদ কবিকে এত সুন্দর একটি কবিতা আমাকে পাঠ করার জন্য, দেয়ার জন্য। এবার আমি আবৃত্তি একটু করছি। জি, একটু বলুন। আমি মাঝখানে কথা বলি। জি। অনেকেই কিন্তু গান শুনতে চেয়েছেন। তো আ অনেকেই হয়তো জানেনও না
যে আমাদের সুমি খুব ভালো গায় এবং একজন শিল্পী, তালিম নেওয়া শিল্পী। তো আমরা সুমির কণ্ঠে গান শুনতে পারি। কি বলেন নাজিম ভাই? আসলে অনেক কবি কবিতা দিয়েছেন। তারা আশা করছেন কবিতাগুলো আবৃত্তি করব। সেগুলো করি আগে, তারপর সময় থাকলে তখন গান করব আমার মনে হয়। কারণ তবে ওরা মাঝে আশা মাঝে করে গান বসে আছেন। শোনা ভালো। শুধু কবিতার শ্রোতারা একটু একঘেয়েমি হয়ে যাবে। এমন আমার মনে হয় গান শোনা এমন উচিত। এমনটি কিন্তু তারা মন্তব্য করেছেন যে এবার তাহলে একটা গান একটি হোক। দারুণ একটি আমরা গান একটা হয়ে গান যাক। আসলে আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, হ্যাঁ? তো সেরকম আসলে ধুমধারাক্কা গান আমি পারি না। মানে করি না আরকি। তো রবীন্দ্রসঙ্গীতই গাইতে হবে। তখন আপনারা আবার হ্যাঁ, হ্যাঁ। ঝিমিয়ে পড়লে আসলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা তবু আমরা ঝিমাবো না। যেহেতু আমরা শুনবো। আ দর্শক যেহেতু চাচ্ছেন, করি একটা গান, সমস্যা নেই। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি চায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মুড়ি মুড়ি আর বেঁধে রেখো না তরি, বাতাস বহে মুড়ি মুড়ি আর বেঁধে রেখো না তরি, এসো এসো পার হয়ে মোর হৃদয়ে মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ধন্যবাদ। চমৎকার হয়েছে। আমরা ঘুমিয়েও যাইনি, আমরা ঝিমিয়েও যাইনি। আমরা আরো ইন্সপিরেশন পাচ্ছি। তো আমাদের সাথে কিন্তু দারুণ একজন ইন্সপিরেটর যোগ হয়েছেন মুন্সী কবির ভাই। আ সাহিত্যের কি বলবো তাকে? সাহিত্যের বন্ধু বলা চলে। আমাদের অনলাইনের জন্য উনি যত কিছু করেছেন, আ খুব কম মানুষই তাই করেছেন। মুন্সী কবির ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রাণ পেলাম আপনাকে পেয়ে। তো আ অনেকেই কিন্তু গানের খুব প্রশংসা করছে। গান শুনতে চেয়েছেন, আমরা শুনিয়েছি। আশা করি সবার কাছে ভালো লেগেছে।
সুমির একটি কবিতা আবৃত্তি করার কথা ছিল মেবি। হ্যাঁ, আমি কি করি? পড়বো এখন? হ্যাঁ, তারপরে আমরা আজিম ভাইয়ের কাছে যাই। ঠিক আছে। গুণ বিচার, শাহিনা আক্তার। নহে লাল কিবা নীল রঙে, প্রেম রয় হৃদয় কোণে। গুণ বিচারে মহত্বের দৃঢ়তা, আলাপ রূপ দর্শনে। কি আসে সাদা কালো রঙে, প্রেমের মূল্য লেখা আছে অন্তরে। তবে মানব দেহ কেটে দেখো, লাল রঙের খুন সবারে। কালো কেশে যদি হয় সুকন্যা, বৃদ্ধ বৃদ্ধার সাদা কেশ। নয়নে না পড়লে সুরমা কাজল, জাগে না মনোরমা বেশ। সাদা পাতায় কালো কালির লেখা, লেখনি যে মনের মতো। তিক্ত কথায় জাগে হৃদয়ে বেদন, অন্তর জলে অন্তর জ্বলে পুড়ে ক্ষত। রাতে আঁধার আছে বলেই দিবসের এত মহিমা, অমাবস্যার ঘন তমসা রজনী, তাই ঝলমলে পূর্ণিমা। সোনার গুণ বিচার কোষ্ঠী পাথর, আগুনে গলিয়ে নিখাত। নয়নের মানিকের কালো বরণ, চেনায় পৃথিবী অবাধ। সুন্দর একটি কবিতা। চমৎকার। আজিম ভাইয়ের কাছে যাচ্ছি। অনেকেই কবিতা দিচ্ছেন এবং সেই কবিতাগুলো আমি যথাসময়ে আমাদের দুজন অতিথির কাছে পৌঁছে দিচ্ছি। তো আশা করি সেগুলো আবৃত্তি হবে। আপনারা সাথে থাকুন, নিশ্চয়ই শোনা যাবে। আজিম ভাই, আপনি ২-৩টে যা পারেন, এখন তো আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, যতটুকু পারেন করে ফেলেন। ধন্যবাদ। পরপর ৩টি কবিতা আপনি আবৃত্তি করে ফেলেন যদি পারেন। কবিতার শিরোনাম আবেগের কাছে বিবেক শূন্য। রচনায় শাহ আল ইমরান। আবেগটা আসলে বাস্তব নয়। সবসময় মনে হয় অসহ্যকর মদের বোতল, ধূসর ধোঁয়ায় ঢাকা কুয়াশাচ্ছন্ন একটি বেড়াজাল মাত্র। নেশাগ্রস্ত সেই ছেলেটির মতো যার জীবন অলসতায় মাখা, মানহীন অবস্তুর ন্যায় কখনো আশা দেখায়, কখনো নিপতিত করে কঠিন নিরাশার গভীর অন্ধকারে। হাসতে জানে কিন্তু কাঁদাতে ভুলে গেছে 10 বছর আগে। এই 10টি বছর জীবনের মানে আজও মানহীন। তারুণ্যের ছলনায় ধোঁকা খেয়ে চক্ররেখার চরকিতে ঘুরছে। 11টা 11 মিনিটের মতো একটি রাত্রি। ভালোবাসতে জেনেছে কিন্তু নীরব বেড ঘুঁটে অন্ধকার, যা তোমার কালো টিপের মতো স্থির, শেষ হয়ে যাবে একটু পরে অবস্তুর মতো। আবেগটা আসলে বাস্তব নয়, বক্ররেখাহীন অবিরাম লেখার মতো অর্থহীন শব্দ, যার শুরু সোনালিতে আর শেষ মলিন প্রেমহীন নিঃসঙ্গতায়। এখন তোমার পদচারণায় প্রতীক্ষায় কঠিন আবেগী আবেগে মেখে বিবেক শূন্য হৃদয়ে। ধন্যবাদ। চমৎকার, অসাধারণ। ক্ষমা করবেন ভাইয়া, আমি মাঝখানে একটু কথা বলি। কার কাছে পূর্ণিমা রাজের কবিতাটা আছে? আমার উনি কাছে বলেছেন যে আমার ছোট মেয়ে জেগে আছে, মায়ের কবিতা শুনবে বলে। ওকে ওকে। জি। পূর্ণিমা, মেয়েকে নিয়ে কবিতা শুনুন। আমি একটি কবিতার পরে আমি সেই কবিতাটি পড়ব। তার আগে আমি আপনার কবিতাটি পড়তে চাই, যেহেতু কিছুক্ষণ আগেই পড়লাম যে আবেগটা অবাস্তব। তো আবেগ
তো কবিরা আবেগ নিয়ে খেলা করে, তাই কখনো কখনো কেউ কেউ বলে থাকেন যে কবিরা বাস্তব চিন্তা করে না, বা কবিরা যা বলে তা ভুল, এমন একটি বিষয় বা কাল্পনিক। তা আমি সেই জবাবটার আপনার কবিতার মধ্যে আছে, আমি সেই কবিতাটি পড়ছি। কবিতার শিরোনাম অবশ্যই কবিরা বিশ্বাসী হয়। রচনায় কবি ইভা আলমাস। আপনি ভুল বললেন, অভিমানী হতে পারে, তাই বলে নিজের গায়ে কাদা ছিটাবেন না দয়া করে। কবিরা, হ্যাঁ, একমাত্র কবিরাই বিশ্বাসী হয়। কবিরাই পারেন সমাজের সত্যটাকে তুলে ধরতে। কবিরাই পারেন অনাচারের বিরুদ্ধে কলম ধরতে, অন্যায়ের প্রতিবাদ করতে। কবিরা সত্যবাদী বটে, নয়তো সক্রেটিসের সত্যের বিনিময় হেমলক হতো না। শেখ সাদির আদর্শকে পোশাক দিয়ে মাপতে হতো না। জাহানারাকেও মরতে হতো না রাজার স্বেচ্ছা অনুশাসনে। ওদের সবারই দোষ ছিল সত্যকে প্রচার করার, অন্যায়কে মেনে না নেবার। তাহলে কেন বলছেন কবিদের অবিশ্বাস করতে? কবিরা কেউই সরকারের তোষামত করেনি, বিশ্বাসঘাতকতা করেনি। তারা ছিলেন সত্যের বাহক, আদর্শের পথ প্রবাহক। তবুও বলবেন কবিদের বিশ্বাস করতে নেই? নিজেকে ভালোবাসুন, নিজেকে বিশ্বাস করুন, নিজেকে উন্নত ভাবুন। একটি দুটি ব্যতিক্রম পৃথিবীর ইতিহাস হবার জন্য হয়, তাই বলে সব কবিরা অবিশ্বাসী নয়। কবিরা বিশ্বাসী হয়, কবিরা লড়াকু হয়, কবিরা সত্যবাদী হয়। কবিরা সত্যবাদী হয়। ধন্যবাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে শরীরের লোম দাঁড়িয়ে গেছে আমার। সত্যি মানে নিজেকেই এখন আমি ধন্যবাদ জানাই যে এমন একটি কবিতা আমি আপনার কাছে তুলে দিতে পেরেছি। আপনার কণ্ঠে ধারণ করেছেন। আ আমরা পূর্ণিমার কবিতাটা শুনতে চাই। আমি পূর্ণিমা রাজের কবিতাটি পড়ছি। আমি এ যুগের কৃষ্ণকলি। যদিও এই কবিতাটি সুমি ম্যাডামের কণ্ঠে ভালো লাগতো, তবুও আমার কাছে এসেছে, আমি কবিতাটি পড়ছি। আমি এ যুগের কৃষ্ণকলি বলছি। কৃষ্ণ আর কালী ভালোবেসে আমায় এই রং দিয়ে পাঠিয়েছে ত্রিভুবনে তোমাদের মাঝে। আমি রাজকন্যা আমার বাবার কাছে, মায়ের কাছে লক্ষ্মী মা। আমার যত গুণের কথা আমার মায়ের মুখে, আর সবার কাছে আমি অশুভ শক্তি, অপয়া। আমায় দেখলে সবার যাত্রা নষ্ট হয়। জানো কি, সবাই বলে বড় চিন্তায় থাকে আমায় মায়। কাঁচা হলুদ, মোলটানি মাটি, দুধ দিয়ে যে কত ঘষে, কিন্তু কৃষ্ণের কালি কি সহজে মোছে গো? কে বোঝায় আমার মাকে? জন্মের পর থেকেই তো মুখে ঘষছি ফেয়ার অ্যান্ড লাভলি। কত 6 থেকে 8 সপ্তাহ গেল, কিন্তু মা কালির কালো তো আর উঠল না গো। আমি যে ঈশ্বরের হাতের বানানো এ যুগের কৃষ্ণকলি। কৃষ্ণকলি হলেও আমারও বড্ড ইচ্ছে করে কোন কবির কবিতা হতে, কোন গায়কের গান, কোন লেখকের উপন্যাসের নায়িকা হতে, আর প্রিয় মানুষের প্রিয়তমা হতে। ওনাদের কি সময় কোথায় আর
এ যুগের কৃষ্ণ কলিদের নিয়ে ভাবার? আমাদের বিশ্বকবি কবে কখন ভুল করে কৃষ্ণকলি কবিতা লিখেছিলেন? তারপর কেউ লিখেছে কিনা আমার জানা নেই। সবাই পুষ্পকলি রচনায় ব্যস্ত, কৃষ্ণকলি নিয়ে ভাবার সময় কই? আর ভালোবাসা, সেটা মানুষের গায়ে রং দেখে হয়। কৃষ্ণকলি তাই ভালোবাসার অধিকার নেই। আমি এ যুগের কৃষ্ণকলি। সবাই কৃষ্ণ আর কালীকে ভক্তি করে, ভক্তি ভরে পূজে, কিন্তু তাদের গায়ের রংটাকে ঘৃণার চোখে আর করুণার চোখে দেখে। বোঝে না তো কেউ, হৃদয় পুরে পুষ্প ঝরে, কালোর ভেতর আলো জ্বলে। আমি এ যুগের কৃষ্ণকলি। আমি তোমাদের কৃষ্ণকলি গো। হয়তো থাকবো কোনো ঘরে চুপটি করে, সবার মন এড়িয়ে, তোমাদের ঘৃণার তাচ্ছিল্যকে সাথে নিয়ে বেঁচে থাকবো আজীবন। আমি এ যুগের কৃষ্ণকলি গো, আমি এ যুগের কৃষ্ণকলি। আমি তোমাদের অপয়া কৃষ্ণকলি। আমি তোমাদের অপয়া কৃষ্ণকলি। চমৎকার, অসাধারণ। কবিতাটি ভেতরে খুব দাগ কেটেছে। পূর্ণিমা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি খুব সুন্দর একটি কবিতা এবং এই সময়ের বর্তিকা বলা চলে এটিকে, সময়ের কবিতা। এই বিষয়টা আমি একটু বলতে চাই যে আমরা অনেক নিজেদেরকে অনেক অ্যাডভান্স মনে করি, আমরা অনেক প্রগতিশীল মনে করি, কিন্তু মনের জায়গাটিতে আমরা একেবারেই এখনো সেই আদিম যুগে রয়ে গেছি। আজও আমরা মেয়ে দেখতে গেলে সাদা মেয়ে খুঁজি, ফর্সা মেয়ে খুঁজি, লম্বা মেয়ে খুঁজি, মেয়ের পা দেখতে চাই, হাত দেখতে চাই, কিন্তু মেয়ের গুণটি আমাদের কাছে বিবেচ্য নয়। একটি মেয়ে যখন পড়াশোনা শেষ করে একটি জবে ইনভলভ করে, তখন কিন্তু এই জবটাই তার সবচেয়ে বড় গুণ। কারণ কত শত প্রতিযোগিতা পার হয়ে, কত শত চ্যালেঞ্জকে জয় করে যে এই জবটা মেয়েটি পেয়েছে, সেটি কিন্তু কারো কাছে বিবেচ্য নয়। তো যাই হোক, আজিম ভাই অসাধারণ আবৃত্তি করেছেন, খুব মনের ভেতরে খুব লেগেছে কবিতাটি। ধন্যবাদ পূর্ণিমা, ধন্যবাদ আজিম ভাই। তো আমাদের তো সময় একেবারে শেষ হয়ে গেছে। কি পরিমাণ কবিতা আছে আমি ঠিক জানি না, কতটুকু পারা যাবে? এখন পরপর ছোট ছোট কয়েকটা করে ফেলি আমি, তারপর আমার মনে হয় ফিনিশিং দিকে চলে যাই, নাহলে সারা রাত চলে যাবে আসলে কবিতা করলে। অনেক কবিতা জমা হয়েছে আসলে। আমার মনে হয় প্রতিটা কবিতা থেকে কিছু কিছু অংশ নিয়ে যদি পড়া যায় তাহলে অন্তত সবাই খুশি হতেন, এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে কে তুমি প্রিয়াঙ্কা নিয়োগীর পড়ছি। কে তুমি হঠাৎ করে এসে জ্বালালে হৃদয়ে প্রেমের পরশমণি? কে তুমি হঠাৎ করে এসে আমার শুদ্ধ মন থেকে বিশুদ্ধ ভালোবাসা দিয়ে আমার প্রেমের আগুন জ্বালিয়ে তুললে? নেই কোনো চাওয়া পাওয়া, শুধুই দেওয়ার পালা। ভালোবাসায় ভরিয়ে দিতে চাও, তোমার আখি ও ব্যবহার দেখে বুঝে গেছি তাও। কে তুমি শুধু অপেক্ষায় থাকো আমারই? কে তুমি আমার মরুভূমির মতো হৃদয়ে ভালোবাসার বৃষ্টি নামালে? কে তুমি যার ছবি চোখে ভাসলে মন ও শরীরে শিহরণ জাগে? কে তুমি হঠাৎ এসেই নতুন জগতে নিয়ে গেলে, নতুন কিছু ভাবতে শুরু করালে? বলো কে তুমি? এবার আবৃত্তি করছি আমাদের প্রতিষ্ঠাতা আরিফ হোসেনের একটি কবিতা, বন্ধু তুমি কেমন আছো? বন্ধু তুমি কেমন আছো বলো না আমায়, অনেক দিন হয়ে গেল দেখি না তোমায়। কেন জানি হঠাৎ করে আজ এ লগনে লগনে তোমার কথা পড়লো বন্ধু আমারই ছোট্ট মনে।
তাই তো জানতে আমি চাই, বন্ধু তুমি কেমন আছো, বলো না আমায়। ভেবো না তো কখনো বন্ধু, আমি আমি দুঃখে, পরম সুখে আছি আমি সুখেরই কূলে, পেয়ে একা একা ঠাই। বন্ধু তুমি কেমন আছো, বলো না আমায়। ছোট কবিতা, কিন্তু সুন্দর কবিতা। আমার মনে হয় ইভা আপু এখন আমাদের শেষের দিকে যাওয়া দরকার। নিশ্চয়ই। আজিমুল ভাই যদি কোনটা করে, তারপর আপনি বলেন। আজিম ভাই দুটো বা তিনটি কবিতার কিছু অংশ করে যদি দর্শকদের দিতেন, তারপরে আমরা শেষের দিকে চলে যাই। আসলে এত কবিতা আছে বা এত ভালো ভালো লেখা আমাদের কাছে আছে যে শেষ করতে গেলে আমাদের আরো 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো দর্শকদের জন্য সেটি অনেক পীড়াদায়ক হবে। আমরা সেটি করতে চাই না। আমরা দর্শকদের ধরে রাখতে চাই, দর্শকদের ভালোবাসা পেতে চাই। আমি পড়ি। জি। কবিতার শিরোনাম বৃদ্ধাশ্রম থেকে বলছি। রচনায় মোহাম্মদ শামীম হোসেন। খোকা, আজ তোর জন্মদিন। গত বছরের এই দিনে বাড়িতেই ছিলাম, কিন্তু আজ আমার ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে। তোর মনে আছে খোকা, ছোটবেলায় তুই সিসকাদুনে ছিলি। তোর তখন 10 বছর বয়স। হঠাৎ রাতে চিৎকার দিয়ে কেঁদে উঠলি। আমি তোকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিলাম, ওরে খোকা, কাঁদিস না। কাঁদিস কেন? এত ভয় কিসের? যার বাবা থাকে তার কোনো ভয় থাকে না। সেদিন তোর কান্নায় তোর মাও কেঁদেছিল। 5ম শ্রেণীতে তুই বৃত্তি পেলি, পত্রিকায় তোর নাম এলো। তোর মা আর আমার খুশি সেদিন কে দেখে। তোকে ঘাড়ে নিয়ে গোটা গ্রাম মিষ্টি খাইয়েছিলাম সেদিন। তোর বুঝি মনে পড়ছে না খোকা? আজ এই বৃদ্ধাশ্রমে অতিথি স্মৃতিচারণ করে চোখের জল দিয়ে তোর জন্মদিন পালন করছি। বৃদ্ধাশ্রমের জানালা গলিয়ে দৃষ্টির সীমানায় তোর অবয়ব দাঁড় করিয়ে একাকী ভাবি। তারপর তোর সুখের জন্য বলি, তুই সব সময় ভালো থাকিস খোকা, ভালো থাকিস। ফুল নেই তবুও জানাই এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। শুভ জন্মদিন খোকা। ধন্যবাদ। আর কোনো কবিতা আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, আমি আর কয়েকটি সংক্ষিপ্ত করে পড়ছি। জি, ঠিক আছে। কবিতার শিরোনাম বিখ্যাত মানুষ। রচনায় কৃষ্ণ কমল বর্মন। কেউ চেনেনি আমায়, তুমিও না। আমি বিখ্যাত মানুষ। তুমি চিনবে কি করে? প্রকৃতির কাছে এখন বর্ষা পরিচয়হীন, কারণ থই থই বর্ষার জল চারিদিক প্লাবিত করে না। তেমনি তোমার সমগ্র সত্তা জুড়ে বিশ্বাসের শ্বেত মূর্তি, প্রিয় ভালোবাসা, আত্মগ্লানি ও নৈরাশ্যের বিষণ্ণ ঘাতক। স্মৃতিময় রাতে হৃদয় ক্রন্দনে স্বপ্নের অরণ্যে যাযাবর জীবনাবসন। আমি জীবনের কাছে আত্মহত্যা করতে গিয়ে সমস্ত প্রেম বিবর্জিত। আকাশ বাতাস নদী জল পৃথিবী কেউ চেনেনি আমায়। আমি মানুষ হতে পারিনি। আমি ভারাক্রান্ত, অশ্রুহীন। আমি একজন
বিখ্যাত মানুষ। ধন্যবাদ। আমি আরেকটি পড়ছি। নিশ্চয়ই। কবিতার শিরোনাম তোমরা আসমানিকে বলে দিও। রচনায় আশিকুজ্জামান আসাদ। তোমরা আসমানিকে বলে দিও আমি বেশ ভালো আছি। শরতের নির্জীব বিকেল, সাদা কাশ ফুলের বন, নদীর ধার। তোমরা আসমানিকে বলে দিও আমি বেশ ভালোই আছি। সন্ধ্যার আকাশে খই ফোটা তারারা, হিমানি চাঁদের ধবল জ্যোৎস্না, সবুজ ধান গাছের ডগায় মুক্ত ডানার মতো লেগে থাকা শরতের শিশির, হিমেল হাওয়ার পরশ, ধোঁয়াটে কুয়াশা। তোমরা আসমানিকে বলে দিও আমি বেশ ভালোই আছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কথাগুঞ্জ সাহিত্য পরিষদের কবিতার আসর দেখছেন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ এই 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা আমাদের আবৃত্তি শিল্পীরা আপনাদের পছন্দের কবিতা নিয়ে মেতেছিলেন। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে। তবে তাদের নিজেদেরও কিছু পছন্দ সবসময়ই থাকে। তো সেই পছন্দ থেকে আমি দুজনকে 2টি কবিতা আবৃত্তি করার জন্য দর্শকদের পক্ষ থেকে অনুরোধ করছি। আজিম ভাই। আমি পড়ছি অরণ্যক বসুর একটি কবিতা। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? সেই মনে থাকবে কবিতাটি আমি পড়ছি এবং আমি আশা করব আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী ফাতেমা সুলতানা সুমি অবশ্যই আমার এই কবিতার জবাব দিবেন। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে। কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতালা চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো। এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলেই গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান গাইব। তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব। তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব। দোল মঞ্চের আবির হব, শিউলি তলার দুর্ব হব। শরৎকালের আকাশ দেখার অনন্তশীল অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে?
পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, জানো, আমার অনেক কথা ছিল, এ জন্মে তো যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে, তবু ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, তুমি মিলিয়ে নিও, মানুষ হবই, মনে থাকবে। চমৎকার। এই কবিতাটি আমি অনেকবার শুনতে চেয়েছি, সুমির কাছেও শুনতে চেয়েছিলাম, কিন্তু সুমি রাজি হয়নি। সুমি নিশ্চয়ই এটির কোনো জবাব দিবে। এই কবিতাটি মানে অনেকের কণ্ঠে অনেকবার শুনেছি। কবিতাটা খুব প্রচলিত একটি কবিতা। তো আমার মনের মাঝেও এই কবিতার প্রতি উত্তরে কিছু কথা আছে, সেগুলো নিয়ে আমি একটি কবিতা লিখেছি, সেটি পড়ছি। পরের জন্ম মানি না তো, পরের জন্ম মানি না তো, চাইছি যে তাই এই জন্মে। 16 বছর যখন আমার, খেলেছি যে কানামাছি, ভালোবাসা আবেগ মায়া তখন কিছুই বুঝি না তো। যখন এলো আগুন ফাগুন, তুমি ছিলে দূর পাথারে, এখন তুমি এলেই যখন, চাইছে শুধু আশেপাশে। গরম ভাতে ইলিশ ভাজা, সাথে 2টা কাঁচামরিচ, খুব যত্নে নিজের হাতে খাইয়ে দেব। চুলগুলোতে আলতো ছোঁয়ায় হাত বুলিয়ে ঘুম পাড়াবো। দেখবে তখন শীতল পাটি তারার মেলা, লাগবে না তো। আমার চোখের কাজল মায়ায় একটুখানি তাকিয়ে দেখো। আর কিছু আর হোক বা না হোক, এই জন্মেই মুগ্ধ রব। বাউল হয়ে ঘুরবে তুমি এই আমাকে সঙ্গে নিয়ে, এমন ভাবনা অবান্তর যে। আমি শুধু এইটুকু চাই, এই হৃদয়েই শুধু রেখো। দূরে যদি যাই কখনো, বারে বারে শুধু ডেকো। ধন্যবাদ। চমৎকার, চমৎকার জবাব। নিশ্চয়ই আজিম ভাইয়েরও ভালো লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমার প্রিয় অতিথি, আমাদের শেষ হয়ে যাবার কথা ছিল, কিন্তু মাঝে মাঝে এমন কিছু অনুরোধ, এমন কিছু কথা আমাদের চোখে পড়ে যায় যে শেষ করেও শেষ হয় না। তো আমি আজিম ভাইয়ের কাছে একটি কবিতা দিয়েছি। কবি ভাবনা একটি কবিতা পাঠিয়েছেন, উনি খুব কষ্ট পাচ্ছেন কবিতাটি আবৃত্তি না হওয়ার জন্য। তো আমরা তো তাকে কষ্ট দিয়ে যেতে পারবো না। আজিম ভাই যদি দয়া করে কবিতাটি আবৃত্তি করেন, আমরা এটি করে বিদায় নেব ইনশাল্লাহ। কবিতাটির শিরোনাম? কবিতাটির শিরোনাম হচ্ছে, আপনাকে শেষ কবিতা যেটি দিয়েছি, দুর্নীতি শেষ চাই, নিরাপদ দেশ চাই, এটা ডিউ হ্যাঁ। খোদার লেখা? ডিউ খোদার লেখা? জি। ওকে ওকে। সালের প্রত্যাশা। দুর্নীতির শেষ চাই, নিরাপদ দেশ চাই। রচনায় ডিউক হুদা। ডিউক হুদা, যাক একবারে শুনতে কেমন যেন মনে হলো, তাই বললাম নামটি। আমাদের কবি ডিউক হুদা। কথা নয় কাজ চাই, কথা কাজে মিল চাই। নিরাপদ দেশ চাই, অপরাধ মুক্ত শান্তিময় দেশ গড়ার প্রতিজ্ঞায় দুর্নীতির শেষ চাই। ক্ষুধা দারিদ্র মুক্ত স্বাধীন সার্বভৌম সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল
দেশ চাই। জবাবদিহিহীন শাসক নয়, জনগণের প্রভু নয়, জনদরদি সেবক চাই। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার অভাব নয়, স্বনির্ভর দেশ চাই। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার এবং দেশ সেবার সুযোগ ও পরিবেশ চাই। পরিপূর্ণ মৌলিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রত্যেকের প্রাপ্য অধিকার চাই। স্বাধীন দেশ ও জাতির জন্য স্বাধীন শাসন ব্যবস্থা এবং স্বাধীন সংবিধান চাই। প্রতিটি নাগরিককে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাখার পূর্ণ নিশ্চয়তা চাই। নিজ দেশের প্রতি গভীর ভালোবাসায় স্নাত হয়ে আচ্ছাদিত সবাই এক পতাকায়। সবার জন্য একই নিয়ম, সুযোগ সুবিধাও ও একই, কারো সাথে কারো তফাৎ নয়। প্রথম থেকে শেষটাই চাওয়া পাওয়া একটাই, খারাপের শেষ চাই, রাহু মুক্ত দেশ চাই। ধন্যবাদ। চমৎকার। নিশ্চয়ই আমাদের ডিউক ভাইয়া শুনে আপ্লুত হয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। আমরাও আপনার কবিতাটি আবৃত্তি করতে পেরে আমরাও খুব খুশি হয়েছি। আসলে আমাদের আর আপনাদের দুজনের মেলবন্ধনেই একটি অনুষ্ঠান সুন্দর হয়। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের কাছে এই বলে যে অনেকটা সময় আমরা নিয়েছি, কিন্তু আপনারা আমাদের ছেড়ে যাননি। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং আমাদেরকে আহ অন্তহীনভাবে আমাদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আপনাদের এই বিষয়টি আমাদের সবসময় মনে থাকবে এবং আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর আমার যে অতিথি, আমার অত্যন্ত প্রিয় দুজন মানুষ। এই মানুষের কাছে এলে আমার আর আগে পিছে কোনো কথা মনে থাকে না। যেখানে 1 ঘন্টার অনুষ্ঠান ছিল সেখানে 2 ঘন্টা পেরিয়ে গেছে। কিন্তু আমার ইচ্ছে করছে আমি আরো কিছুক্ষণ এই দুজনের সাথে থাকি। তো আমরা কি সময় তো আমাদের অতিথি এবিএম সোহেল রশিদকে এখন শেষ অবধিও পাবো না? ওনাকে তো আর পাওয়া যাচ্ছে না। উনি আরেকটি অনুষ্ঠানে আছেন। তো আমাদেরকে এই অর্ধেকই শেষ করতে হচ্ছে। আশা করি দর্শক শ্রোতা আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা মন্দ লাগাটুকু আমাদের জানাবেন। আপনারা কিভাবে চান সেটিও জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছে মতো আপনাদের ভালো লাগার মিশেলে আমাদের পরবর্তী অনুষ্ঠানটি করতে। আজকের মতো এখানেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। শুভরাত্রি।